মাইক্রোটিক কোর্সের আজকে আমরা ডে 2 নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে আমরা ডে 1 কমপ্লিট করেছিলাম। তো মূলত এখানে আমরা ডে 1 এর শুধু একটা টপিক আমাদের বাকি ছিল, সেটা হচ্ছে লাইসেন্স। অর্থাৎ লাইসেন্সটা আমাদের কখন দিতে হবে বা লাইসেন্স নিয়ে কখন কাজ করতে হবে, বিশেষ করে যখন আমরা পিসি বেসড মাইক্রোটিক নিয়ে কাজ করব। অর্থাৎ আমরা কোনো কম্পিউটারে বা কোনো সার্ভারে আমরা যখন মাইক্রোটিকের ওএস ইনস্টল করব, তখন আমাদেরকে সেই মাইক্রোটিকের লাইসেন্স ইন্টিগ্রেট করতে হবে, লাইসেন্স কি দিতে হবে। আর যদি আমরা রাউটার বোর্ড কিনে নেই, সেক্ষেত্রে আমাদের লাইসেন্স দিতে হবে না, রাউটার বোর্ডের সাথে লাইসেন্স আমরা পেয়ে যাব, এটা হচ্ছে বিল্ট ইন। এখন আজকে আমাদের লাইসেন্স দেওয়ার আগে জানতে হবে যে লাইসেন্সে অ্যাকচুয়ালি কি কি লেভেল আছে এবং কোন লেভেলের জন্য কতটুকু সুবিধা বা অসুবিধা আছে, সেটা আমরা আজকে দেখব। আচ্ছা, তো গত ক্লাসে আমরা পিসি বেসড মাইক্রোটিক ইনস্টল করার পর আমরা মাইক্রোটিকে অ্যাক্সেস করছিলাম, মাইক্রোটিকে ওয়্যান কনফিগার করছি এবং আমরা নিউ প্যাকেজ ইনস্টল করছি। আমরা নতুন একটা প্যাকেজ কিভাবে ইনস্টল করতে হয় দেখেছিলাম। তো আজকে আমরা ক্লাস শুরু করার আগে তাহলে আমরা এখন লাইসেন্স নিয়ে জানবো। তো আমরা নর্মালি গুগলে যদি সার্চ করি যে মাইক্রোটিক লাইসেন্স, তাহলে দেখেন আমরা উইকি মাইক্রোটিকের লাইসেন্সের এই ম্যানুয়ালটা পেয়ে যাব। এখানে ভেতরে গেলে আমরা দেখতে পারবো যে লাইসেন্স সম্পর্কে অনেক কিছু লেখা আছে। তো আমরা জাস্ট এই টেবিলটা একটু বুঝি তাহলেই হবে। এই টেবিলটা এখানে দেখেন লেভেল নাম্বার দেখাচ্ছে 0, 1, 3, 4, 5, 6, এগুলো হচ্ছে একটা লেভেল নাম্বার। হ্যাঁ, তাহলে 0-র আর একটা মিনিং আছে ট্রায়াল মোড, 1-এর আর একটা মিনিং আছে ফ্রি ডেমো, 3 WISP, এটা এখন আসলে ইউজ হয় না আর, হ্যাঁ, বা 4 এটা ইউজ হচ্ছে, এটা রাউটার বোর্ড পাওয়া যায়। তারপর হচ্ছে 5 এবং হচ্ছে 6। তো 6 এর মিনিংটা দেখেন কন্ট্রোলার। মাইক্রোটিকের সর্বোচ্চ লেভেল বা হাই এন্ডের লাইসেন্স হচ্ছে 6, যেটা হচ্ছে কন্ট্রোলার। আচ্ছা, এবার দেখেন এটা হলো প্রথম রো লেভেল নাম্বার, এরপরে হচ্ছে প্রাইস, প্রাইস দেওয়া আছে কোনটার কত। আচ্ছা, এরপরে এগুলো হচ্ছে ফিচার, তার মানে কোন লেভেলের লাইসেন্সে কতটুকু কি করতে পারবো বা পারবো না, সেই বিষয়গুলো এখানে স্পেসিফিক এই অনুযায়ী বলা আছে আর কি, হ্যাঁ, ফিচারগুলো। আচ্ছা, তো দেখেন যেটা হচ্ছে 0 বা ট্রায়াল মোড, এর জন্য কোনো কি এর প্রয়োজন নাই। 24 ঘন্টা হচ্ছে তার আওয়ার, তার লাইফ টাইম, তার লংজিভিটি, ঠিক আছে। তার মানে হচ্ছে যে 24 ঘন্টা আমি 0 লেভেলের লাইসেন্সের রাউটারটাকে চালাইতে পারবো। 24 ঘন্টা পর কি হয়ে যাবে, ডেড। কিন্তু এই 24 ঘন্টা আমি কি করতে পারবো, দেখেন এই 24 ঘন্টা আমি সব করতে পারবো, এখানে যা যা আছে এগুলো সবই করতে পারবো, ঠিক আছে, কিন্তু অনলি ফর 24 আওয়ার্স। 24 ঘন্টা শেষ, আমার রাউটার ডেড। এবার 1 ফ্রি ডেমো, তাহলে 1 কেন দিল, ঠিক আছে। 1 এর জন্য কি লাগে, রেজিস্ট্রেশন রিকোয়ার্ড। রেজিস্ট্রেশন রিকোয়ার্ড মানে হচ্ছে মাইক্রোটিকের অ্যাকাউন্টে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। এটা হচ্ছে ফ্রি অফ কস্ট, ফ্রিতেই করা যাবে, কোনো সমস্যা নেই। মানে আমি যদি মাইক্রোটিকের এই 1 বা ডেমো লাইসেন্স ইউজ করতে চাই, তাহলে মাইক্রোটিকের অ্যাকাউন্ট থেকে আমাকে করে নিতে হবে, এই জন্য রেজিস্ট্রেশন করতে হবে, এই জন্য লেখা আছে। আচ্ছা, এবার আমি কি করতে পারবো, আমি দেখেন ইউআইপি টানেল একটা করতে পারবো, আমি এটা তো বুঝি, কিউ মানে ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট, কিউ একটা করতে পারবো। 0 লেভেলে আমি অনেকগুলো করতে পারবো, কোনো সমস্যা নেই। একটা প্যাকেজ বলতে সিঙ্গেল একটা কিউ করতে পারবো, জাস্ট একটা কিউ, দুইটা কিউ করতে পারবো না। ধরেন আমার দুইটা ইউজার, আমি দুইটা কিউ করবো না, আমি একটা কিউয়ে করতে পারবো। মানে যখন আমার লেভেল নাম্বার হবে 1, তখন আমি একটা করে করতে পারবো, ওয়েব প্রক্সি করতে পারবো না, বুঝা গেছে। আচ্ছা, তারপরে কি 3, লেভেল 3 জন্য দেখেন এটা তো এখন আর মানে সেল হচ্ছে না, তো লিমিটেশন হচ্ছে 200 করে। লেভেল 4 দেখেন 200 করে,
আমি যদি পিপিওই ইউজার দেই, এই যে পিপিওই টানেল মানে পিপিও ইউজার, তাহলে লেভেল 4 এর যদি লাইসেন্স হয় আমি ম্যাক্সিমাম 200 জন ইউজারকে সার্ভিস দিতে পারবো। যখনই 201 নাম্বার ইউজারে যাবে, রিকোয়েস্ট আসা মাত্র ওই রাউটারে এরর বা লগ আসবে যে লাইসেন্স লেভেল এটাকে পারমিট করে না, সো সার্ভিস দিবে না। তার মানে লেভেল 4 এর জন্য আমরা ম্যাক্সিমাম 200 ইউজার সাপোর্ট বা সার্ভিস দিতে পারবো। তবে দেখেন আনলিমিটেড ইউআইপি টানেল করতে পারবো, মানে ইউআইপি মাইক্রোডেটা টানেল, একটা ভিপিএন, সেটা আনলিমিটেড, ভিলেন আনলিমিটেড, কিন্তু অন্যান্যগুলো দেখেন লিমিটেশন দেওয়া আছে। লেভেল 5 আমরা যেগুলো হচ্ছে 4 এর ক্ষেত্রে 200, 5 এর ক্ষেত্রে 500, কিন্তু লেভেল 6 কোনো লিমিটেশন নাই, আনলিমিটেড। ঠিক আছে, এই জন্য দেখবেন যে মাইক্রোটিক এখন যারা আইএসপির জন্য কিনতেছে, বা সেটা রাউটার বোর্ড হোক বা সার্ভার হোক, দেখবেন যে সব কিছুর লাইসেন্সটা হচ্ছে লেভেল 6। কোত্থেকে চেক করে? সিস্টেম লাইসেন্স, এখানে গিয়েই আমরা চেক করতে পারি। তাহলে এই টেবিলটাকে বোঝা গেছে? এই টেবিলটা হচ্ছে আমরা এখন 0 মোডে আছি, এই জন্য লগ ইন করার সময় আমাদেরকে দেখায় যে রাউটার কতক্ষণ পরে ডাউন হয়ে যাবে। যখন আমরা 0 থেকে 1-এ যাব, তখন আমরা যে কোনো কিছু একটা করে করতে হবে, কিন্তু এর কোনো লাইফ টাইম নাই, এটা চলতেই থাকবে। হার্ডওয়্যার যদি ভালো, রাউটার ভালো, হার্ডওয়্যার ভালো, আমার রাউটার অ্যাক্টিভ থাকবে, ওকে থাকবে, কিন্তু লিমিটেশন একটা করে। ঠিক আছে, মানে একটা রিয়েল রাউটারের যে ফ্লেভার আমি সেটাই পাবো, কিন্তু একটা করে পাবো। বুঝা গেছে? আচ্ছা, আর বাকিগুলো তো বুঝতেই পারতেছেন, এগুলো পেইড ভার্সন, সেইখানে আমাদের কোনো কাজ নেই। তাহলে এটা দেওয়ার কারণটা কি? 0 থেকে আমি 1-এ যেতে পারবো, 0-র জন্য কোনো কি লাগে না, 1-এর জন্য বা 1-এর লেভেলে যেতে গেলে আমাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে এটা উদ্দেশ্যটা হচ্ছে, আমি এটা হচ্ছে ফ্রি অফ কস্ট, এতটুকু এই 0 থেকে 1-এ যাওয়ার জন্য ফ্রি অফ কস্টে যেতে পারবো। উদ্দেশ্যটা হচ্ছে আমি যেন পরবর্তীতে যদি কোনো পেইড লাইসেন্স নিয়ে কাজ করি, তাহলে সেই লাইসেন্স কিটা মাইক্রোটিকে দিতে পারি, কারো কাছে যেন যেতে না। বুঝা গেছে? এই জন্য আমরা 0 থেকে 1-এ যাব, যে প্রসেসের মধ্যে দিয়ে যাব, আমরা একটা রিয়েল যখন এনভায়রনমেন্টে বা একটা আইএসপির জন্য কাজ করব, যদি আমাদের লাইসেন্স কি দিতে হয়, আমরা সেম প্রসিডিউর ফলো করে দিয়ে দেব। বুঝা গেছে? এই হচ্ছে উদ্দেশ্য। আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের অলরেডি গত ক্লাসে আমরা এই মাইক্রোটিক নিয়ে কাজ করছিলাম, তাই না? তো এই মাইক্রোটিক আমরা এখন লগ ইন করবো। উইনবক্স ওপেন করি, উইনবক্সের নেইবার্স থেকে রিফ্রেশ করলাম, এই হচ্ছে আমাদের মাইক্রোটিক। লগ ইন করলাম, কিন্তু লগ ইন হলো না, হয়তো পাসওয়ার্ড দিয়ে রাখছিলাম। ইয়েস, আচ্ছা, তো রাউটার লগ ইন করছি। খেয়াল করে দেখেন, লগ ইন করার সময় কিন্তু আমাদেরকে সেই মেসেজটা দিচ্ছিল। দেখেন এখন দেখাচ্ছে 21 ঘন্টা 10 মিনিট পরে ডাউন হয়ে যাবে। ঠিক আছে, এই যে রাউটার উইল স্টপ ফাংশন, হ্যাঁ ফ্রি। কেন? আমি যদি এখন লাইসেন্স চেক করি, সিস্টেম লাইসেন্স, তাহলে দেখেন লেভেল 0 দেখাচ্ছে। ঠিক আছে, সো লেভেল 0 মানে আমি সব কিছু করতে পারবো, বাট আমার লাইফ টাইম হচ্ছে 24 ঘন্টা। তাহলে আমি যদি কিউতে যাই, আমি একটা কিউ ক্রিয়েট করলাম, আমি আরেকটা কিউ ক্রিয়েট করলাম, আরেকটা কিউ ক্রিয়েট করলাম, দেখেন মুহূর্তে 3টা কিউ ক্রিয়েট করলাম, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কোনো প্রবলেম নাই, আমি যে কোনো কিছু করতে পারবো। কিন্তু আমি যখন লেভেল 1-এ যাব, তখন দেখি এখানে কি হয়। ঠিক আছে, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে লেভেল 0 থেকে লেভেল 1-এ যাওয়া। যে প্রসিডিউর ফলো করে যাব, আমরা একটা পেইড লাইসেন্সের ক্ষেত্রে একই প্রসিডিউর মেনটেন করে আমরা করতে পারবো। বুঝা গেছে? সো যে কোনো মাইক্রোটিকের লাইসেন্স লেভেল আমরা এখান থেকে চেক করতে পারি। সিস্টেম লাইসেন্স, জাস্ট নাম্বারটা এখানে দেখাবে। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে এর জন্য আমাদের যেতে হবে মাইক্রোটিকের অফিসিয়াল ওয়েবসাইট microtik.com, মাইক্রোটিকের অফিসিয়াল ওয়েবসাইট গেলাম। যাওয়ার পরে হচ্ছে অ্যাকাউন্ট, গেলাম। যাওয়ার পরে দেখেন
রেজিস্ট্রেশন রিকোয়ার্ড, তার মানে এ পর্যন্ত ধরে নিচ্ছি কারো কোনো রেজিস্ট্রেশন করা নাই। তাহলে কিভাবে করবেন, এখানে যাওয়ার পরে রেজিস্টারে ক্লিক করবেন, করার পরে রেজিস্ট্রেশন টাইপ আমরা সবাই কি ন্যাচারাল পারসন, ঠিক আছে। সো এটাই থাকবে, আমরা শুধু এখানে আমাদের নাম দেব, ফার্স্ট নেম লাস্ট নেম, বুঝা গেছে, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর হচ্ছে ইমেইল, তারপর হচ্ছে আমাদের কান্ট্রি, মানে ফিল্ডগুলো ফিল আপ করে টিক দিয়ে রেজিস্টার দিয়ে দেব। দিলে আমরা এখানে যে ইমেল অ্যাড্রেসটা ইউজ করব সেই ইমেলে আমাদেরকে ইউজার নেম পাসওয়ার্ড পাঠিয়ে দেবে। সাধারণত ইউজার নেমটা হচ্ছে ওই ইমেল অ্যাড্রেসটাই হবে, আর একটা পাসওয়ার্ড আমাদেরকে দিয়ে দিবে। ওই পাসওয়ার্ডটা দিয়ে দেন আবার লগ ইন করবো, ঠিক আছে। ওই পাসওয়ার্ডটা দিয়ে আবার এখানে লগ ইন করবো, করার পরে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবো। এটা হচ্ছে প্রসিডিউর, বোঝা গেছে। সো এটা কেন লাগবে, বিশেষ করে যদি আপনারা মাইক্রোটিকের ভেন্ডর এক্সাম দেন, অফিসিয়াল যে এক্সামগুলো আছে যেমন এমটিসিএনএ, এমটিসিআরই, যদি এগুলো দিতে চান বা দেন, সেক্ষেত্রে আপনাকে এই অ্যাকাউন্ট অবশ্যই লাগবে। কেন, আপনি আপনার এক্সামটা এই অ্যাকাউন্ট থেকেই দেবেন, বুঝা গেছে। সো এই অ্যাকাউন্টটা করতে গেলে ফ্রি অফ কস্ট, কিচ্ছু লাগবে না, জাস্ট ফর্মটা ফিল আপ করে হয়ে যাবে। হ্যাঁ বলে, পাসওয়ার্ড চেঞ্জের অপশনটা ভিতরে গেলেই এডিট অ্যাকাউন্ট ডিটেলস নামে অপশন পাবেন, সেখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবেন। ওকে, সো আমরা এখন দেখব যে কিভাবে লাইসেন্স লেভেল 0 থেকে লাইসেন্স লেভেল 1 এ যাওয়া যায়। তো এর জন্য আমাদের সফটওয়্যার আইডি লাগবে। সফটওয়্যার আইডি কেন, প্রত্যেকটা মাইক্রোটিক যখন ওয়েসটা দেওয়া হয়, প্রত্যেকটা মাইক্রোটিকের ইন্ডিভিজুয়াল এক একটা সফটওয়্যার আইডি থাকে। এই আইডির সাথে কিন্তু অন্য কোনো মাইক্রোটিকের আইডি মিলবে না, এবং লাইসেন্স কি অ্যাকচুয়ালি এই আইডির এগেনস্টে জেনারেট করা হয়। এই জন্যই একটা কি দিয়ে আমি মাল্টিপল রাউটারে দিতে পারবো না, একটা কি শুধু একটা রাউটারের জন্য, মানে শুধুমাত্র ওই সফটওয়্যার আইডির জন্য, বুঝা গেছে। সো আমাদেরকে এই কিটা ক্রিয়েট করতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে সফটওয়্যার আইডি। সো এইখানেই দেওয়া আছে, তাহলে এই সফটওয়্যার আইডি আমি এখান থেকে কপি করে নিলাম, নেওয়ার পরে আমি চলে যাব মাইক্রোটিকের অফিসিয়াল ওয়েবসাইট microtik.com, সেখান থেকে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করছি। লগ ইন করার পর আমাকে যেতে হবে মেক এ ডেমো কি, যেহেতু আমি ফ্রিতে ইয়ে করতেছি। আর যখন আমি কিনবো, হ্যাঁ, যে পারচেস এ রাউটার ওএস লাইসেন্স কি, তখন আমাকে এখানে যেতে হবে, গিয়ে আমি কোন লেভেলের জন্য ফর্মটা ফিল আপ করবো, তারপরে হচ্ছে হ্যাঁ, এই যে আমি যদি লেভেল 6 চাই তাহলে 6 এ ক্লিক করব, তবে সিলেক্ট টাইপ সফটওয়্যার আইডি এখানে পেস্ট করে দিব, বুঝা গেছে। দেওয়ার পরে হচ্ছে এটা হচ্ছে অপশনাল, ক্লিক করলে হবে না করলে হবে। দেন হচ্ছে আমি চলে যাব প্লেস কি ইন কার্ড, হ্যাঁ, এখানে গেলে হ্যাঁ যেই একটু পর্যন্ত যাই, তারপর দেখি কি হয়। দেখেন নিচে হচ্ছে আমার দেখাচ্ছে $250, তার প্রসিড টু চেক আউট দিব, প্রসিড টু চেক আউট দিলে কি হবে, এরপরে হচ্ছে আমার পেমেন্টের জন্য যে অপশনটা আসবে, হ্যাঁ, বুঝা গেছে। এইভাবে আমরা একটা পেইড লাইসেন্স কিনতে পারি, আর কিচ্ছু না। তাই রিমুভ করে দিই, রিমুভ করে দিলাম, ব্যাস। এখন আমরা যাব মেক এ ডেমো কি, ফ্রি মেক এ ডেমো কি, এখানে সফটওয়্যার আইডি যাচ্ছে, সফটওয়্যার আইডি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি যদি এখানে মেইলটা টিক দিয়ে দেই, তাহলে আমাকে এই মেইলে কি মেইল করে পাঠাবে, ঠিক আছে। আর যদি টিক না দিই তাহলে পাঠাবে না, এতে লেখা আছে, বললাম বাংলা ইংলিশে লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে জেনারেট, আমি দিলাম না, জেনারেটে গেলে এখন দেখেন আমার সেই সফটওয়্যার এগেইনস্টে লাইসেন্স কি এই যে ক্রিয়েট হয়ে গেছে, এটা হচ্ছে লাইসেন্স কি। এখন আমি পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করলাম, কপি করে চলে যাব মাইক্রোটিকের উইনবক্সে। যাওয়ার পরে আমি কি করছি, কিটাকে কপি করে নিয়ে আসছি, আমি কিন্তু ফাইল আকারে নিয়ে নিই, তার মানে এখানে পেস্ট করে দিতে হবে, ঠিক কিনা, কপি পেস্ট। আচ্ছা, আর যদি আমি ইমেলে নিতাম, ওটাকে ফাইল আকারে নিতাম,
তাহলে আমি ইম্পোর্ট কিতে গিয়ে সেই ফাইলটাকে সিলেক্ট করে দিতাম। বুঝা গেছে? যখন আমরা পেইড লাইসেন্স নিয়ে কাজ করবো অবশ্যই আমাদের মেলে রাখতে হবে, ইন ফিউচার যদি লাগে আবার, তাই না? এই হচ্ছে বিষয়। তাহলে আমি যেহেতু এখানে কপি করে আনছি, জাস্ট আমি এখানে পেস্ট করে দিব। তাহলে খেয়াল করে দেখেন এখানে কিন্তু এখন লেভেল 0 আছে। পেস্ট কিতে ক্লিক করলাম, সে বলতেছে যে রিবুট দিতে হবে টেক ইফেক্টের জন্য। ইয়েস, রিবুট দিয়ে দিছি, রিবুট হচ্ছে। এখন দেখেন ওই মেসেজটা আর দেখাচ্ছে না, যে 21 ঘন্টা 10 মিনিট ধরে দেখাইছিল, হ্যাঁ এখন আর দেখাচ্ছে না কিন্তু। আচ্ছা, সিস্টেম লাইসেন্স লেভেল 1 দেখাচ্ছে। আচ্ছা, কিউতে যাই, একটা কিউ ক্রিয়েট করি, আবার একটা ক্রিয়েট করি। কি বলতেছে? কারেন্ট লাইসেন্স অ্যালাউস অনলি 1 কিউজ। টেবিলের সাথে মিলছে, তাহলে যে কোনো কিছু শুধুমাত্র একটা করেই করতে পারবে। বুঝা গেছে? এখন এখানে যে ফ্লেভারটা পাচ্ছি এটা হচ্ছে একদম একটা রিয়েল লাইসেন্সড রাউটারের ফ্লেভার। হ্যাঁ, যে আমার লাইসেন্স লেভেল 1 আছে, ঠিক আছে, শুধুমাত্র লিমিটেশনে আমাকে আটকাই দিচ্ছে। ঠিক আছে, একটা একটা করে, এর বেশি আর করতে, তার মানে কি শেখার জন্য এনাফ। তবে লাইসেন্স সবসময় দিতে হবে এরকম না, কারণ আমরা যেহেতু মানে ভিএমআর এইভাবে কাজ করবো পিসি বেসড মাইক্রোটি নিয়ে, লাইসেন্স বরং না দেওয়াটাই ভালো, কারণ আমাকে একই সাথে মাল্টিপল কিউ করতে হতে পারে। আমার 24 ঘন্টা শেষ হবে, আমি আউটার রাউটার নতুন করে ইনস্টল করে নিব। বুঝা গেছে? শেখার জন্য যে আমাকে লাইসেন্স বারবার দিতে হবে এরকম কিছু না আসলে। মার্কেটে যেরকম 2013 যে মাইক্রো, তাহলে লাইসেন্স কি ইনস্টল করার মাধ্যমে বা ইন্টিগ্রেট করার মাধ্যমে আমাদের ডে 1 কমপ্লিট হলো, এতটুকু পেন্ডিং ছিল। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম কিভাবে লেভেল 0 থেকে লেভেল 1 এ যাওয়া যায়, বা লাইসেন্সের কতগুলো লেভেল আছে মাইক্রোটিকের ক্ষেত্রে। তো হাই এন্ডের লেভেলটা কি? লেভেল 6, এর কোনো লিমিটেশন নাই, সবকিছু আনলিমিটেড। সাধারণত সিসিআর যে মডেলগুলো আছে এগুলো লেভেল 6ই হয়। আর যে কোনো রাউটারের লাইসেন্স লেভেল কিভাবে চেক করতে পারবো আমরা? সিস্টেম লাইসেন্স। ওকে, এখন আমি এর আগেও বলেছিলাম যে ডে 1 ডে 2 হচ্ছে পাশাপাশি। তো আমাদের দেখেন যে ডে 1 কমপ্লিট করতে গিয়ে বা বেসিক ক্লাস করতে গিয়ে আমাদের ডে 2 এর কিন্তু অনেক কিছু কভার হয়ে গেছে। যেমনটা আইপি অ্যাড্রেসিং স্টাডি, ঠিক আছে, আইপি অ্যাড্রেস কিন্তু আমরা স্টাডি করেই ফেলছি। আচ্ছা, তারপর হচ্ছে উইনবক্স ইন্ট্রোডাকশন। উইনবক্স নিয়ে আমরা বেসিক কিছু কথাবার্তা বলছিলাম। আমরা আইপি অ্যাড্রেসিং নিয়ে যখন সাবনেটিং করছিলাম তখন আমরা সাবনেট এই সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে গেছে। গেটওয়ে ডিএনএস হচ্ছে মাইক্রোডি কনফিগার করতে গিয়ে হয়ে গেছে, আমি আজকে আবারও দেখাবো। এখন আমাদের বাকি আছে ল্যান কনফিগারেশন। তো এখানে 5 ওয়েজ অফ ল্যান কনফিগারেশন, মানে আজকে যে আমরা 5 ধরনের ল্যান কনফিগার দেখবো এরকমটা না, আমাদের প্রত্যেকটা জন্য আলাদা আলাদা ডে আছে, ক্লাস আছে। শুধু আজকে আমরা আইডিয়া নিব যে আমরা মাইক্রোডি থেকে ইন্টারনেটটা প্রোভাইড করতে পারি, টোটাল 5টা ওয়ে আছে। বুঝা গেছে? টোটাল 5টা ওয়ে আছে। আচ্ছা, এরই সাথে ল্যান কনফিগার করতে গেলে আমাদেরকে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনও জানতে হবে। কেন? কারণ সাধারণত আমরা আমাদের ক্লায়েন্টকে আমরা কোনো পাবলিক আইপি বা রিয়েল আইপি দ্বারা ইন্টারনেট প্রোভাইড করব না, আমরা কিভাবে প্রোভাইড করব? প্রাইভেট আইপির মাধ্যমে। কারণ প্রাইভেট আইপি কখনোই ইন্টারনেটের রাউটেবল না, ইন্টারনেটের দিকে প্রাইভেট আইপির রাউট কখনোই দেওয়া যায় না। তাহলে সেই প্রাইভেট আইপি থেকে আমি কিভাবে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি? সেক্ষেত্রে যে প্রোটোকলটা এখানে কাজ করতেছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। বুঝা গেছে? সাধারণত আমরা যখন ক্লায়েন্টকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করব তখন আমরা কিন্তু কোনো পাবলিক আইপি বা রিয়েল আইপি দ্বারা ইন্টারনেট প্রোভাইড করি না, ঠিক আছে? প্রত্যেকটা ক্লায়েন্টকে আমরা প্রাইভেট আইপিই দিব, কিন্তু প্রাইভেট আইপিতে ইন্টারনেটের রাউটেবল না। তাহলে প্রাইভেট আইপিতে থাকা একটা ডিভাইস সে কিভাবে ইন্টারনেটকে রিচ করবে? এর জন্য যে
আমাদের ওয়ে বা মেকানিজম বা প্রোটোকল সেটা হচ্ছে নেট, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। মানে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস বলতে ওই আইপি অ্যাড্রেসগুলোকে ট্রান্সলেট করে অন্য একটা অ্যাড্রেসে নিয়ে যাবে। এক কথায় আইপি অ্যাড্রেসের বা নেটওয়ার্ক অ্যাড্রেসের আইডেন্টিটি চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আপনারা আপনাদের মোবাইলে বা ল্যাপটপের ডিভাইসে বা কম্পিউটারে দেখবেন যে ইন্টারনেট চালাচ্ছেন, ঠিক আছে, টিপি লিঙ্ক থেকে আইপি পাচ্ছেন প্রাইভেট আইপি, কিন্তু ওয়েব ব্রাউজারে গিয়ে আপনারা যদি চেক দেন হোয়াট ইজ মাই আইপি, আপনি কিন্তু অন্য একটা পাবলিক আইপি পাবেন বা রিয়েল আইপি। বোঝা গেছে? কি জন্য? কারণ আমাদের সকল প্রাইভেট আইপি গুলো কোনো না কোনো পাবলিক আইপি দ্বারা ন্যাটিং হয়ে যাচ্ছে, ট্রান্সলেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ট্রান্সলেট হয়ে যাচ্ছে। এই কাজটাই করে দিচ্ছে মাইক্রোটিকের নেট। সো আমরা এই নেট কনফিগার আজকে দেখব। তাহলে আজকে একটা কাজ করি। আর নেটওয়ার্কিং ফাউন্ডেশন বলতে আমাদের বেসিকের মধ্যেই হয়ে গেছে, এটা আসলে বোঝানোর কিছু নেই। নেটওয়ার্ক এনভায়রনমেন্ট কিভাবে করে, যেমন একটা রাউটার লাগে, একটা সুইচ লাগে, হ্যাঁ, একটা সময় হাব ইউজ করতে সুইচের পরিবর্তে, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার কেবলিং লাগবে, অপটিক্যাল ফাইবার লাগে, সবকিছু এই ফাউন্ডেশনের মধ্যেই পড়ে। তো যেগুলো আসলে আপনারা বিশেষ করে ওয়েলটির ক্লাস, তখন আমরা সবকিছু ফিজিক্যাল ইকুইপমেন্ট নিয়ে করব। তখন ইউটিউবে কেবলও দেখবেন, ফাইবারও দেখবেন, সবকিছু দেখবেন। ওকে ফাইন। তাহলে আজকে আমরা কি করব? তাহলে এই যে 5 ওয়েস অফ ল্যান কনফিগারেশন, এটার আমরা একটু এই স্লাইডটা আরেকবার একটু রিভিউ করি। স্লাইডে এখানে কি বলা আছে দেখেন। এটা হচ্ছে আমাদের মাইক্রোটিক রাউটার। তো এই রাউটারে আমরা কি করছি, আইএসপি থেকে ইন্টারনেট সার্ভিস রিসিভ করছি, যাকে আমরা বলতেছি ওয়ান। আর রাউটার থেকে ইন্টারনেট আমরা প্রোভাইড করতেছি, যাকে বলতেছি আমরা ল্যান। ঠিক আছে? আচ্ছা, এরপরে ওয়ান কনফিগারেশন কতভাবে করা যায়? অল ইনফরমেশন উইল বি প্রোভাইডেড বাই আইএসপি। মানে হচ্ছে আইএসপি আমাদেরকে এই ওয়ান কনফিগার কতভাবে করব বা কিভাবে করব, যাবতীয় ইনফরমেশন আইএসপি আমাদেরকে প্রোভাইড করবে। যেমন একটা হতে পারে স্ট্যাটিক, একটা হতে পারে ডিএসসিপি ক্লায়েন্ট, পিপিওই ক্লায়েন্ট, ওয়্যারলেস ক্লায়েন্ট। তার মানে আইএসপি আমাদেরকে বলে যে ভাই আপনি এই আইপি, সাবনেট মাস্ক, গেটওয়ে, ডিএনএস এগুলো অ্যাসাইন করেন, আপনি ইন্টারনেট পাবেন, তার মানে আই স্ট্যাটিক। যদি আইএসপি আমাদেরকে বলে যে আপনি কেবল লাগালেই ইন্টারনেট পাবেন, প্লাগ এন্ড প্লে, তার মানে হচ্ছে ডিএসসিপি ক্লায়েন্ট। যদি বলে ইউজার নেম পাসওয়ার্ডটা কনফিগার করেন ইন্টারনেট পাবেন, তাহলে পিপিওই ক্লায়েন্ট। অপশনালটা হচ্ছে কি ওয়্যারলেস, মানে ওয়্যারলেসের মাধ্যমে মাইক্রোটিক ইন্টারনেট কনফিগার করে, এটা অপশনাল, এটা রিয়েল লাইফে করা হয় না। আচ্ছা, ল্যান কনফিগারেশন মানে যখন আমি নিজেই আইএসপি হিসেবে কাজ করব, আমি এখন ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করব, সার্ভিস নিলাম, নিয়ে এখন সেটাকে সেল করব, তখন আমি কতভাবে করতে পারি? নাম্বার ওয়ান স্ট্যাটিক, তার মানে হচ্ছে ম্যানুয়ালি আমি আমার ক্লায়েন্টকে আইপি, ডিএনএস, গেটওয়ে, সাবনেট বলে দিব, ক্লায়েন্ট কনফিগার করবে, তাহলে সে ইন্টারনেট পেয়ে যাবে। ডিএসসিপি সার্ভার, প্লাগ এন্ড প্লে, তার মানে ক্লায়েন্টকে বলে দিব ভাই জাস্ট কেবল লাগাবেন, ইন্টারনেট পাবেন। কিন্তু আমার ইন্ডে কি করতে হবে? ডিএসসিপি সার্ভার কনফিগার করতে হবে, তবেই আমার ক্লায়েন্ট অটোমেটিক ইন্টারনেট পাবে। পিপিওই সার্ভার, ক্লায়েন্ট ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলে ক্লায়েন্ট কি করবে? ইন্টারনেট পেয়ে যাবে। বিশেষ করে বর্তমানে আইএসপি গুলোর ক্ষেত্রে, বাংলাদেশের লোকাল আইএসপি সব পিপিওই দিয়ে সার্ভিসটা প্রোভাইড করে। হটস্পট, ইউজার নেম পাসওয়ার্ড, তাহলে ইউজার নেম পাসওয়ার্ড পিপিওইতে আছে, হটস্পটে আছে না, বিশেষ কিছু মেকানিজম হটস্পটে আছে। হ্যাঁ, বিশেষ করে ওয়াইফাই সার্ভিস প্রোভাইড করার ক্ষেত্রে অনেক কিছু সার্ভিস দেওয়া হয় বিশেষ কিছু ক্ষেত্রে, বা কোনো একটা ওয়াইফাই জোন হচ্ছে, বা ধরেন হচ্ছে যে কোনো একটা হল রুমে একদিন একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানে অনেকে আসবে, হ্যাঁ, তখনও হটস্পট নাকি ইউজ করে থাকে অথেন্টিক ইউজারদের জন্য। ওয়্যারলেস মানে আমরা যদি নিজেরা ওয়াইফাই প্রোভাইড করতে চাই, তাহলে এসএসআইডি পাসওয়ার্ড। তো আজকে আমরা সবার আগে দেখবো যে কিভাবে স্ট্যাটিক ওয়েতে বা ম্যানুয়ালি ক্লায়েন্টকে ইন্টারনেট বা আইপি প্রোভাইড করা যায়। তো মাইক্রোটিক, আমরা অলরেডি মাইক্রোটিকে লগ ইন করে আসি, আমরা দেখি যে আমাদের রাউটারে ইন্টারনেট আছে কিনা। তাহলে আমরা একটু পিং করি, দেখেন রাউটারে কিন্তু অলরেডি ইন্টারনেট আছে। কেন? গত ক্লাস আমরা এই পর্যন্ত করছিলাম। তো দেখি যে কিভাবে করা আছে। আইপি অ্যাড্রেসেস,
দেখেন আমাদের এখানে স্ট্যাটিক ওয়েতেই ওএন কনফিগার করা আছে, কেন? আমার ম্যানুয়ালি আইপি বসানো আছে, সামনে ডি নাই। আচ্ছা, আর কি আছে? ডিএনএস। তাহলে আমার আইপির সাথে কিন্তু সাবনেট হয়ে গেছে, কেন? কারণ আইপির সাথে সিআইডি আর এই ভ্যালু দেয়া লাগছে। সো আইপি উইথ সাবনেট মাস্ক এখানে হয়ে গেছে, ডিএনএস দেওয়া হয়ে গেছে, তিনটা ইনফরমেশন শেষ। এবার হচ্ছে গেটওয়ে আইপি রাউটস, এখানে গিয়ে এই ম্যানুয়ালি গেটওয়ে অ্যাড্রেস বসানো আছে। যখন আমরা রাউটারে বলবো যে গেটওয়ে কনফিগারেশন, হ্যাঁ, তখন আমাদের ডিফল্ট রাউট হবে, মানে ডেস্টিনেশন অ্যাড্রেস হবে 0/0, মানে অল 0, হ্যাঁ। আর শুধুমাত্র গেটওয়ে অ্যাড্রেসটা দিব। গেটওয়ে মানে হচ্ছে আমি যার কাছ থেকে সার্ভিস নিচ্ছি ওই ওই ইন্টারফেসটাতে কোন আইপিটা বসানো আছে, ওটাই হচ্ছে আমার গেটওয়ে। তাহলে এই কনফিগারটাকে বলা হচ্ছে স্ট্যাটিক ওয়েতে ইন্টারনেট প্রোভাইড করা, হ্যাঁ। আচ্ছা, মানে ইন্টারনেট রিসিভ করা। তো আমরা প্যান কনফিগার করে ফেলছি, সো আমাদের ইন্টারনেট পাচ্ছে। এখন আমরা যেটা করব, ইন্টারনেট প্রোভাইড করব। তাহলে স্ট্যাটিক ওয়েতে যদি আমি এখন দেখেন আমার সিনারি কিন্তু একই রকম, হুবহু এটাই। আমি জাস্ট লাইন নিছি, এখন লাইন আমি প্রোভাইড করব। তাহলে সবাই কি করতে হবে? আমি রাউটারের যেই ইন্টারফেস দিয়ে স্ট্যাটিক ওয়েতে ইন্টারনেট প্রোভাইড করতে চাই, ওই ইন্টারফেসে আমি একটা আইপি অ্যাসাইন করব। আইপিটা কি? 192.168.100.1/24। সাপোজ আমি এই আইপিটা মাইক্রোটিকের এই ইন্টারফেসে অ্যাসাইন করব। অ্যাসাইন করার পরে এটা হচ্ছে 1 নম্বর কাজ। এরপরে হচ্ছে যেহেতু এটা প্রাইভেট আইপি, সো আমাকে কি করতে হবে? এই রাউটারে একটা নেট কনফিগার করতে হবে, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। ঠিক আছে? যখন আমি নেট কনফিগার করব, তখন আমি দেখব যে এই আইপি থেকে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারতেছি। বুঝা গেছে? এই দুইটা কনফিগার করাই হচ্ছে স্ট্যাটিকের মেইন কাজ। এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে যে দেখেন এইখানে 192.168.100.1/24, নেটওয়ার্কটা হচ্ছে 100.0/24। তার মানে হচ্ছে এই নেটওয়ার্ক ব্লকের অন্যান্য যে আইপি গুলো আছে, মানে 2 থেকে 254 পর্যন্ত, এই আইপি গুলো আমি আমার এক একটা ক্লায়েন্টকে দিতে পারি। তাহলে এইখানে আমার ডিরেক্ট রাউটারের ইন্টারফেস থেকে একটা ক্লায়েন্ট কানেক্টেড, মানে আমার এই পিসিটা কানেক্টেড। কিন্তু যদি এরকমটা হয় যে আমি একটা সুইচে লাইনটা দিচ্ছি, এটা হচ্ছে সুইচ, এসডব্লিউ সুইচ, তাহলে কি হবে? সুইচের এক একটা পোর্ট থেকে আমি এক একটা ক্লায়েন্টকে এক একটা আইপি প্রোভাইড করার মাধ্যমে ইন্টারনেট প্রোভাইড করতে পারি। মনে রাখতে হবে কারো আইপি যেন সেভ না হয়, মানে দুইটা ডিভাইসের আইপি যেন সেভ না হয়, তাহলে আইপি ডুপ্লিকেট বলে এটা। ঠিক আছে? সো কখনো এই কাজটা করা যাবে না। নেটওয়ার্কে একটা ডিভাইসের ইউনিক একটা সিঙ্গেল আইপি থাকবে, ওই সেম আইপিটা আমরা অন্য কোনো আমাদের একই নেটওয়ার্কে দিব না, তাহলে ওই যাদের যাদের কনফ্লিক্ট হবে ওই ডিভাইসগুলো ঠিকমতো ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে না, প্রবলেম হবে। দেখবেন যে একটু পাবে, আবার টাইম আউট হচ্ছে, আবার একটু পাচ্ছে, অনেক বেশি লোডিং নিচ্ছে, সমস্যা হবে। ঠিক আছে? সো আইপির জন্য ডুপ্লিকেসি না। তাহলে স্ট্যাটিকে আমাদের খেয়াল রাখতে হবে আমরা কোন ক্লায়েন্টকে কোন আইপিটা প্রোভাইড করতেছি। আমাদের এই জন্য ডেটাবেস বা এক্সেল শিট বা যে কোনো কিছুটা ম্যানেজ করতে হবে, মেনটেন করতে হবে যে আমি কোন ক্লায়েন্টকে কোন আইপিটা দিচ্ছি ম্যানুয়ালি স্ট্যাটিকের ক্ষেত্রে। হ্যাঁ, ডিএসসি এর ক্ষেত্রে আমাদের এটা মনে রাখতে হবে না। কেন? ডিএসসি এর ক্ষেত্রে রাউটার অটোমেটিক্যালি এক একটা ক্লায়েন্টকে এক একটা ইন্ডিভিজুয়াল আইপি প্রোভাইড করবে। পিপিও এর ক্ষেত্রেও একই, শুধুমাত্র স্ট্যাটিকের ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ম্যানুয়ালি মনে রাখতে হবে। বুঝা গেছে? আর একটা বিষয় কি, স্ট্যাটিকের ক্ষেত্রে ক্লায়েন্টের ক্লায়েন্টের ডিভাইসে আইপি আমাদেরকে অ্যাসাইন করে দিতে হবে, কিন্তু অন্যান্যগুলোর ক্ষেত্রে লাগবে না, আইপি অটোমেটিক্যালি অ্যাসাইন হবে। বুঝা গেছে? সো আমরা ক্লায়েন্টকে আইপি প্রোভাইড করতে পারি দুইভাবে, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে ডাইনামিক। স্ট্যাটিক মানে হচ্ছে ম্যানুয়ালি আমরা বসাই দেবো, আর ডাইনামিক মানে হচ্ছে ডিভাইস অটোমেটিক্যালি লার্ন করবে। তাহলে আমি এখন ডিএসসিপি সার্ভার দেই, পিপিও সার্ভার দেই, হটস্পট দেই বা ওয়্যারলেস দেই, যাই দেই না কেন ক্লায়েন্ট অটোমেটিক্যালি আইপি পাবে। শুধুমাত্র স্ট্যাটিকের ক্ষেত্রে ক্লায়েন্ট ম্যানুয়ালি ক্লায়েন্টের আইপিটা অ্যাসাইন করতে হবে। ক্লিয়ার? আচ্ছা,
তাহলে আমরা যেহেতু আজকে স্ট্যাটিক শিখতেছি, তাহলে আমি কি করব, সবার আগে এই সেম আইপিটা ইন্টারফেসে অ্যাসাইন করে দিব। তাহলে মাইক্রোটিকের ইন্টারফেসে যাই। এক্ষেত্রে আমাদের ল্যানের ইন্টারফেসে ইথার2, আমি কমেন্ট দিতে পারি বা রিনেম করতে পারি। ঠিক আছে, যদি কমেন্ট দেই তাহলে আমি যে ইন্টারফেসে কমেন্ট দিব, যেমন ইথার1 আমার ওয়ান ইন্টারফেস, তাহলে এটা আমি সিলেক্ট করে এই যে হচ্ছে কমেন্ট বা নোট, আমি এখানে দিলাম ওয়ান। তারপরে এটা হচ্ছে আমার ল্যান, ল্যান, বুঝা গেছে? এভাবে কমেন্ট বা ডেসক্রিপশন দেওয়া যায়। আমি তাহলে রিনেম করতে পারি কিভাবে, ধরেন আমি এইখানে একটা হাইফেন বা আন্ডারস্কোর দিয়ে ওয়ান লিখে দিব, এইখানে হাইফেন বা আন্ডারস্কোর দিয়ে আমি ল্যান লিখে দেব, এইভাবেও আমি রিনেম করতে পারি। তবে মনে রাখতে হবে আমার ইন্টারফেসের যে মূল নেম এটা কিন্তু চেঞ্জ করা যাবে না। যেমন এটা ইথার1, এই মূল নেমটাকে চেঞ্জ করা যাবে না, ইথার2 মূল নেমটাকে চেঞ্জ করা যাবে না, তার সাথে অ্যাড করতে হবে। তবে অবশ্যই হাইফেন বা আন্ডারস্কোর, ফাঁকা বা স্পেস রাখা যাবে না। বুঝা গেছে? এমটিইউ, ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট, এটা সাধারণত ইন্টারফেসের একটা ফিজিক্যাল প্রপার্টিস। ঠিক আছে, ইন্টারফেসের প্রপার্টিস। তো এটা হচ্ছে আপনার মানে আমরা যে প্যাকেটগুলো পাঠাচ্ছি, কমিউনিকেশন করতেছি, তো বাই ডিফল্ট এটা থাকে 1500। যদি এমটিইউ মিসম্যাচ হয় তাহলে আবার লিঙ্ক আপ হবে না, হ্যাঁ, ঠিক মতো কমিউনিকেশন হবে না। এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের বেশ কিছু, যেমন অনেক সময় দেখা যায় ভিপিএন বা হচ্ছে বিভিন্ন রাউটিং বা কোনো এনটিটিএন লিঙ্ক, এগুলো আপ করতে গেলে আমাদের এমটিইউ গুলো কনসিডার করতে হয়। তো সাধারণত ডিফল্ট ভ্যালুই থাকে, ডিফল্ট ভ্যালুতেই বেশিরভাগটা আপ। ওকে, তাহলে আমরা ইন্টারফেসের কিভাবে রিনেম করব অথবা কিভাবে কমেন্ট দিব সেটাও শিখলাম। হ্যাঁ, সব মনে রাখতে হবে কখনোই ইন্টারফেসের মূল নেমটাকে চেঞ্জ করা যাবে না। বুঝা গেছে? এখন দেখেন মূল নেমটা চেঞ্জ করলে কি সমস্যাটা হয়। ধরেন এখন আমাকে বলে যে রাউটারের কয় নাম্বার পোর্ট, এটা কোন পোর্টটাতে কেবল লাগালে কনফিগার করলে আপনি আউটপুটটা পাবেন। কোনো ওয়ে আছে? কোনো ওয়ে নাই। এই জন্য মূল নেমটা কখনোই চেঞ্জ করা যাবে না। বুঝা গেছে? তার সাথে আপনি অ্যাড করতে পারেন, তবে স্পেস দেওয়া যাবে না, আন্ডারস্কোর অথবা হাইফেন ইউজ করবেন। ওকে ফাইন। এখন আমি চলে যাচ্ছি আইপি অ্যাড্রেস। মাইক্রোটিকে আইপি অ্যাসাইন করার লোকেশন একটাই, আইপি অ্যাড্রেস, দেন হচ্ছে প্লাস। আইপিটা আমাদের ছিল 192.168.100.1/24, ইন্টারফেস হচ্ছে ইথার2। বুঝা গেছে? আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা শেষ। এরপর হচ্ছে নেট কনফিগারেশন, নেট। হ্যাঁ, তাহলে আইপি ফায়ারওয়াল নেট, এখানে যাওয়ার পর হচ্ছে প্লাস। আমরা আস্তে আস্তে এগুলো অনেক কিছু শিখবো, অনেক কিছুই আমাদের ব্যবহার আছে। তো আজকে আমরা সব থেকে কমন অ্যান্ড সিম্পল নেট, সেটা হচ্ছে কি চেইন থাকবে সোর্স নেট, অ্যাকশনে গিয়ে হচ্ছে মাস্কুরেট, এটাকে বলা হচ্ছে কমন নেট, সব থেকে সিম্পল, খুবই সহজ, শেষ। ঠিক আছে, নেট কনফিগারেশন হয়ে গেল। আরো অনেক কিছু ইনফরমেশন দেওয়া যায়, যেমন ধরেন এখানে সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন বা প্রোটোকল, ইন ইন্টারফেস, আউট ইন্টারফেস বা ইন্টারফেস লিস্ট, প্যাকেট মার্ক, অনেক কিছু, কত কিছু আছে। হ্যাঁ, অ্যাডভান্স অপশনে গিয়ে অ্যাড্রেস লিস্ট, অনেক কিছুই আমরা এগুলো আবার টাইম বেস নেট করতে পারি। ফায়ারওয়ালে দেখাবো টাইম বেস নেট, মানে আমি ধরেন স্পেসিফিক কিছু ইউজারকে কোনো এক সময় ইন্টারনেট দিব না, টাইম বেস নেট এখান থেকে করা যায়। আবার এখানে অনেক কিছু অপশন আছে, পোর্ট ফরওয়ার্ডিং থেকে শুরু করে অনেক কিছু অপশন আছে। আমাদের সব থেকে কমন অ্যান্ড সিম্পল হচ্ছে নেট মাস্কুরেট। মাস্কুরেট হচ্ছে একটা রুল, এটা অ্যাকচুয়ালি কি করে, প্রাইভেট আইপিটাকে ইন্টারনেটে হাইড করে, ট্রান্সলেট করে দেয়, হাইড করে দেয়। এবার এই নেট যে কনফিগার ঠিক আছে আমার, যেই জন্য ইন্টারনেটটা পাবে, আমি কিভাবে চেক করব, বা এখন আমার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে আমি ইন্টারফেসে আইপি অ্যাসাইন করছি, নেট কনফিগার করছি, সো এখন আমি এই ব্লকের অন্যান্য আইপি এক একটা ক্লায়েন্টকে দিলেই তারা ইন্টারনেট পাবে।
তারা ইন্টারনেট পাবে। তো বিষয়টা হচ্ছে আমি ক্লায়েন্টকে আইপি প্রোভাইড করার আগেই আমি নেটওয়ার্ক অ্যাডমিন হিসেবে কীভাবে চেক করতে পারি যে হ্যাঁ আমার এই আইপি কনফিগারেশন বা নেট কনফিগারেশন অথবা এই নেটওয়ার্ক ব্লক থেকে আইপি যাকে দেওয়া হোক সে ইন্টারনেট পাবে, কীভাবে এনশিওর করব? হ্যাঁ, পিং দিতে হবে, সোর্স ধরে পিং দিতে হবে। সেজন্য যেটা করা যায় যে আমি ক্লায়েন্টকে আইপি প্রোভাইড করার আগেই আমি সোর্স অ্যাড্রেস ধরে আমি যদি ইন্টারনেটকে পিং পাই এই আইপিটাকে সোর্স ধরবো, ল্যানের ইন্টারফেসের আইপিটাকে। কেন এই আইপিটা অ্যাসাইন করছি? তাহলে যেটা হবে এই নেটওয়ার্ক ব্লকের অন্যান্য আইপি গুলো যদি আমি অ্যাসাইন করি কোনো ডিভাইসে তারাও ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে। তাহলে দেখেন কিভাবে সেই কাজটা করতে হয়। তাহলে পিং দিচ্ছি সোর্স অ্যাড্রেস 192.168.100.1, দেখেন পিং করে পাচ্ছে, ল্যানের আইপিটাকে সোর্স ধরে গুগল পিং করে পাচ্ছে। এখন এটা যেমন নেটিং এর কারণেই পসিবল, তাহলে আমি কিভাবে এনশিওর করতে পারি? আমি নেটিংটাকে ডিসেবল করে দিই, নেট ডিসেবল, টাইম আউট, তার মানে ইন্টারনেট পাচ্ছে না, সোর্স ধরে পাচ্ছে না। আমি যদি সোর্স ছাড়া পিং দিই, সোর্স ছাড়া পিং পাচ্ছে না, ওয়ান পাচ্ছে, এই রাউটারে ইন্টারনেট আছে কিন্তু সে প্রোভাইড করতে পারতেছে না, ঠিক আছে, মানে নেটিং কাজ করতেছে না, এই জন্য পাচ্ছে না। বুঝা গেছে? এখন আমি যদি নেটটাকে আবার এনাবেল করে দিই, এনাবেল করার সাথে সাথে ইন্টারনেট পেয়ে গেছে। সো এই নেটওয়ার্ক ব্লকের অন্যান্য যে আইপিগুলো আছে, দেখেন আইপি রেঞ্জটা এখানে কি দেখাচ্ছে, মাউস পয়েন্টার ধরলে কিছুক্ষণ এই দেখেন 0 থেকে 255 পর্যন্ত। তা 0 আর 255 ইউজ করতে পারি না, এক আমরা এখানে অ্যাসাইন করছি, তাহলে আইপি আছে 2 থেকে 254 পর্যন্ত। এই 2 থেকে 254 পর্যন্ত আইপি আমি এক একটা ক্লায়েন্টকে আইপি প্রোভাইড করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, গেটওয়ে আমরা এখানে অ্যাসাইন করছি। হ্যাঁ বলেন। এটাই হবে গেটওয়ে অ্যাড্রেস, আর কি গেটওয়ে দিছি না, এই অ্যাড্রেসটাই হবে ওই নেটওয়ার্কগুলোকে সবার জন্য গেটওয়ে, ঠিক আছে? সাধারণত রাউটারের ইন্টারফেসে নেটওয়ার্কের প্রথম আইপিটা অ্যাসাইন করা হয় মনে রাখার সুবিধার্থে। বুঝা গেছে এতটুকু? আচ্ছা, এবার আমরা কি করব, ক্লায়েন্ট লাগবে আমাদের, তাহলে আমার এই কম্পিউটারই কিন্তু ক্লায়েন্ট। এখন দেখেন মজার বিষয়, আমি ভিএমআর এর ভিতরে মাইক্রোটিক কনফিগার করলাম, আমার ওই ভিএমআর এর মাইক্রোটিকেই আমার এই মূল কম্পিউটারের ইন্টারনেটটাকে কন্ট্রোল করবে। তাহলে যেটা হবে আমার কোনো রাউটার লাগবে না, জাস্ট আমাকে কানেক্টিভিটি বুঝতে হবে, ঠিক আছে? গত ক্লাসটা আরেকটু আমি এইখানে রিভিউ করে দিচ্ছি। দেখেন গত ক্লাসে আপনাদেরকে আমি এইভাবে একটা সিপিইউ ড্র করে দেখাইছিলাম, রাইট? প্রথমটা ছিল এইচ ফর হার্ডওয়্যার, তারপরটা ছিল ও ফর অপারেটিং সিস্টেম, আচ্ছা তারপরটা ছিল ভিএম, তারপর হচ্ছে একটা ভার্চুয়াল মেশিন যেমন V1। তাহলে আজকে আমাদের এই হচ্ছে সিনারিও। হার্ডওয়্যারে আমাদের ডিরেক্ট কিন্তু কেবল এসে লাগছে আমার ডেস্কটপ কম্পিউটার, আমি কিন্তু এই অপারেটিং সিস্টেমে এই যে এখানে ইন্টারনেট পাচ্ছে আইপি মাধ্যমে। আচ্ছা, কিন্তু এখন আমি কি করছি, ভিএমআর দিয়ে আমি একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করছি, ঠিক আছে? তাহলে এই ভার্চুয়াল মেশিনে কিন্তু আমি ইন্টারনেট নিছি কিভাবে, ব্রিজ কনফিগার করার মাধ্যমে। দেখেন আমি এখানে আমার যে নেটওয়ার্ক ব্লকের আইপিটা পাচ্ছে, এখানে আমার যে নেটওয়ার্ক ব্লকের আইপিটা পাচ্ছে 192.168.13.0, তাহলে আমি এখন মাইক্রোটিকে যাই, আইপি অ্যাড্রেসে যাই, দেখেন এখানেও কিন্তু আমার 192.168.13.13 মানে একই নেটওয়ার্ক ব্লকের আইপি আছে, 13.0 একই নেটওয়ার্ক ব্লক। কীভাবে পসিবল? এটা এই কারণেই পসিবল, আমি ভিএমআর এর এই ইথার1 ইন্টারফেসটাকে বা নেটওয়ার্ক অ্যাডাপ্টার 1 এটাকে আমি কি করছি, ব্রিজ মোডে রাখছি, ঠিক আছে? ব্রিজ মোডে রাখছি, ব্রিজ মোডে রাখার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই নেটওয়ার্ক ব্লক এখানে যেটা ইউজ করতেছি 13.0/24, এই সেম ব্লকের একটা আইপি আমি এখানে ইউজ করতে পারতেছি, ঠিক আছে? এই হচ্ছে আমার ব্রিজ মোডের কাজ। ব্রিজ মোড মানে হচ্ছে ইন্টারনালি মনে হচ্ছে আমি একটা লজিক্যাল সুইচ বসাইলাম, যেই সুইচের একটা পোর্ট থেকে ভিএমআর এ আমার লাইনটা গেছে,
এই হচ্ছে ব্রিজের কাজ। এই জন্য আমি সেম ব্লকের আইপি এখানে ইউজ করলাম। কোন ইন্টারফেস দিয়ে? ইথার 1। ইথার মানে ভিএম নেট, ইথার 1 মানে হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার 1, ঠিক আছে। এটা হচ্ছে E1 মানে হচ্ছে ইথার 1, সেই ইথার 1। এবার আমি চাচ্ছি যে এই ভার্চুয়াল মাইক্রোটিক থেকেই ইন্টারনেট আমি আমার মূল কম্পিউটারে ইউজ করব। বুঝা গেছে? আমি চাচ্ছি এই ভার্চুয়াল কম্পিউটার থেকে ইন্টারনেট আমি আমার মূল কম্পিউটারে ইউজ করব। বুঝা গেছে? তাহলে এখন কাজটা কি? তাহলে এইটা তো আমার ব্রিজ ইউজ করলে হবে না, আমি তো এটাকে রাউটিং মোডে চালাচ্ছি, তাহলে আমাকে নেট করে চালাইতে হবে। এই জন্য আমি কিন্তু ইথার 2 তে আইপি অ্যাসাইন করলাম আর নেট কনফিগার করলাম। এবার এইটা আমার কোন ইন্টারফেস? এটা হচ্ছে ভিএম নেট 8। এই ইন্টারফেসে আমার উইন্ডোজের এই ইন্টারফেসটাতে আমি যদি এখন ওই নেটওয়ার্ক ব্লকের আইপি অ্যাসাইন করি, তাহলে কি হবে? ইন্টারনেট আমার এই ভার্চুয়াল মাইক্রোটিক থেকে আমার মেইন কম্পিউটারে আসবে। আবার আমি যখন কোনো কিছু ব্রাউজ করব, সেই ট্রাফিকটা কোথায় যাবে? সেই ট্রাফিকটা ঘুরে আগে যাবে এর কাছে, তারপরে এখান থেকে ঘুরে এই ব্রিজ হয়ে বের হয়ে যাবে। আবার রিপ্লাই ব্যাক কিভাবে আসবে? রিপ্লাই ব্যাক এদিক দিয়ে আসবে, রিপ্লাই ব্যাক আসবে এদিক দিয়ে, ব্রিজ হয়ে রাউটার হয়ে আমার মেইন কম্পিউটার। বুঝা গেছে? তার মানে আমার মেইন কম্পিউটারের ভিতরের যে মাইক্রোটিক, সেটাই এখন আমার মেইন কম্পিউটার ইন্টারনেটে কন্ট্রোল করতেছে। আমি যদি এখন এটা ফায়ারওয়াল রুল কনফিগার করে বলি ফেসবুক চালানো যাবে না, ফেসবুক সে চালাইতে পারবে না। ওকে ফাইন, তাহলে আমরা এখন আইপি অ্যাসাইন করব। তো দেখেন, আমরা আমাদের যদি নেটওয়ার্ক ইন্টারফেসের যে আমাদের সেটিংস, এখানে আবারও কিভাবে গেলাম একটু দেখাই। রাইট বাটনে ক্লিক করে ওপেন নেটওয়ার্ক, দেন চেঞ্জ অ্যাডাপ্টার অপশন। এই হচ্ছে এখানে আমার নেটওয়ার্ক ইন্টারফেসগুলো। তো আমি এই মুহূর্তে আমার মূল ইন্টারফেস কিন্তু এটা, এই ইন্টারফেস দিয়ে ইন্টারনেট পাচ্ছি আমি। তাহলে আমি একই সাথে তো দুই ইন্টারফেস দিয়ে নিতে পারবো না ইন্টারনেট। এই ইন্টারফেসটাকে আমার ডিসেবলও করা যাবে না, এটাকে লজিক্যালি ইনঅ্যাক্টিভ করে দেব। তো লজিক্যালি ইনঅ্যাক্টিভ, এর জন্য আমাকে একটা র্যান্ডম বা ভুল একটা আইপি অ্যাসাইন করতে হবে। ঠিক আছে, জাস্ট আইপি উইথ সাবনেট মাস্ক, আর কিচ্ছু না। দেখবেন আমার ইন্টারনেট চলে যাবে। এখন আমি যদি গুগল ব্রাউজ করার চেষ্টা করি, ইন্টারনেট নাই, কারণ শুধু আইপি এবং সাবনেট মাস্ক, তার সাথে ইনভ্যালিড। আচ্ছা, এবার কি করতে হবে? ভিএমনেট 8 যে ইন্টারফেসটা আছে এনাবেল করে দিলাম, দিয়ে সেখানে আমি আইপি অ্যাসাইন করব। বুঝা গেছে? কি হবে? 192.168.100.254 দিলাম। আমি 2 থেকে 254 যে কোনো আইপি ইউজ করতে পারি। আচ্ছা, সাবনেট মাস্ক তো /24 যেহেতু তিনটাই হয়ে গেছে। গেটওয়ে হচ্ছে 192.168.100.1, কেন এই আইপিটাই রাউটারের ইন্টারফেসে অ্যাসাইন করা আছে, সো এটাই গেটওয়ে হবে। আর ডিএনএস হচ্ছে 8.8.8, গুগল পাবলিক ডিএনএস ইউজ করলাম। ওকে, গুগল পাবলিক ডিএনএস। আচ্ছা, এখন আমি ইন্টারফেসটাকে একটু এনাবেল ডিজেবল করলেই অ্যাক্টিভ হয়ে যাবে, বা একটু রিফ্রেশ করলেই হয়ে যাবে। দেখেন আইপি কনফিগার হয়ে গেছে, আমার আইকনটা চেঞ্জ হয়নি, এটা কোনো সমস্যা না। তো আমি দেখি আমার গুগল ব্রাউজ করা যাচ্ছে কিনা। যাচ্ছে, ঠিক আছে। এবার আমি যদি রাউটারের নেট বন্ধ করে দিই, আইপি ফায়ারওয়াল নেট বন্ধ করে দিলাম, তার মানে রাউটার ইন্টারনেট প্রোভাইড করবে না। ঘুরতেছে, ঘুরতেছে কেন? তার মানে ইন্টারনেট নাই। বুঝা গেছে?
সো আমরা দেখলাম যে কিভাবে স্ট্যাটিক ওয়েতে আমরা ক্লায়েন্টকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করতে পারি। তো এইভাবে আমরা কতগুলো দিতে পারবো, এই নেটওয়ার্ক ব্লকের 2 থেকে 254, তার মানে 253টা ক্লায়েন্টকে আমরা ইন্টারনেট সার্ভিস স্ট্যাটিকের মাধ্যমে প্রোভাইড করতে পারবো। যদি আরও বেশি লাগে তাহলে আমাকে আইপি অ্যাড্রেস বা নেটওয়ার্ক অ্যাড্রেস বাড়াতে হবে। বুঝা গেছে? আচ্ছা, সো এখানে দেখেন যে 5 ওয়েস অফ ল্যান কনফিগারেশন। তো তার মধ্যে আমরা দেখলাম শুধুমাত্র স্ট্যাটিক। আমাদের ডিএসসিপি সার্ভার, পিপিওই সার্ভার, হটস্পট, ওয়্যারলেস প্রত্যেকটা নিয়ে ইন্ডিভিজুয়াল ক্লাস আছে। সো এইখানে আর দেখাবো না, জাস্ট আমাদের একটা আইডিয়া পাওয়া গেল যে আমরা রাউটারের মাধ্যমে ইন্টারনেট 5 ভাবে প্রোভাইড করতে পারি টোটাল। হ্যাঁ, তার মধ্যে আজকে দেখলাম স্ট্যাটিক, এরপরে পিপিওই সার্ভার, ডিএসসিপি, হটস্পট, ওয়্যারলেস সবগুলোই ইন্ডিভিজুয়াল ক্লাস আছে আমাদের। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল ক্লাস আছে। আচ্ছা, সেই সাথে আমাদের প্রাইভেট আইপি নেট কনফিগারেশন দেখা হয়ে গেল। আমি এক একটা ক্লাসে নেট এক একভাবে কনফিগার করে দেব। আজকে যেভাবে দেখাইলাম, আগামী ক্লাসে নেট কনফিগার করতে হবে কোনো না কোনো ল্যাবের জন্য, সেখানে আবার আরেকভাবে দেখাবো। তার মানে কি, নেটিং বিভিন্নভাবে যে করা যায় সেটা আমরা একদিন একটা ক্লাসে দেখব। ঠিক আছে? আচ্ছা, সেই সাথে আমাদের কিন্তু গেটওয়ে এবং ডিএনএস অ্যাড্রেস সম্পর্কে আমরা জানতে পারলাম, তাই না? তো যদি ডিএনএস না থাকে তাহলে কি হবে দেখেন। হ্যাঁ, ধরেন আমার এই কম্পিউটারে ডিএনএস নাই, আমি এখানে তো না, আমার এই কম্পিউটারে ধরেন ডিএনএস নাই, ডিএনএস উঠাই দেব। ঠিক আছে, এখন আমি যদি পিং করি, পিং এই ডোরেট পিং পাচ্ছে, আমরা অনেক সময় কিন্তু এই ডোরেট চেক দিয়ে বলি যে হ্যাঁ ইন্টারনেট পাচ্ছে। এবার দেখি পিং করে পাচ্ছে না, তার মানে সে কোনো ডোমেইনকে পিং করে পাচ্ছে না, কোনো নামকে পিং করে পাচ্ছে না। ব্রাউজিং এ যাই, পাচ্ছে না। এটা ক্যাশ থেকে ইয়ে হচ্ছে আর কি। হ্যাঁ, পাচ্ছে না। ঠিক আছে, তার মানে আমরা কিন্তু ইন্টারনেটে কানেক্টেড, কিন্তু আমরা কোনো ডোমেইন নেমকে অ্যাক্সেস করতে পারতেছি না, মানে আমাদের নেম রিজলভ হচ্ছে না। তার কারণটা কি, আমাদের ডিএনএস অ্যাড্রেস এই মুহূর্তে নাই। তাহলে ডিএনএস আবার দিয়ে দেই। সো যখন আমরা কোনো ক্লায়েন্টের ইন্টারনেট চেক করব, শুধু এই ডটের পিং পাচ্ছে কিনা চেক দিয়ে আমরা ফাইনাল করতে পারবো না যে কোনো প্রবলেম আছে কিনা। আমাকে অবশ্যই একটা ডোমেইন নেম দিয়ে কিন্তু পিং করতে হবে। হ্যাঁ, বুঝা গেছে? এবার দেই, চলে আসছে। ক্লিয়ার? এই ছিল ডিএনএস অ্যাড্রেস। সো ডিএনএস অ্যাড্রেস মাস্ট বি লাগবে, নইলে কিন্তু আমরা ব্রাউজিংটা পাবো না, মানে আমাদের নেম রিজলভ হবে না। বুঝা গেছে? ওকে, লাস্ট ওয়ান, সিএলআই মোড কনফিগারেশন। এতক্ষণ ধরে আমরা রাউটারে কি করছি, ওএন কনফিগার করছি গত ক্লাসে, আজকে করলাম ল্যান স্ট্যাটিক এবং নেট কনফিগারেশন। এই যাবতীয় কাজ আজকে আমরা কি করব, সিএলআই কমান্ড দিয়ে করব। তাহলে আমাদের কমান্ড দেওয়ার সিনট্যাক্সটাও জানা হয়ে যাবে, মাইক্রোটিক কনফিগারেশনও হয়ে যাবে। বুঝা গেছে? হ্যাঁ, তাহলে আমরা কি কি কনফিগার করব আমি একটা নোটপ্যাডে আপনাদের একটু দেখাই, দেখেন কেমন লাগে। ওএনের জন্য ইনফরমেশন হচ্ছে আইপি, কি বলেন? হ্যাঁ, এটা হচ্ছে ওএন। তাহলে এই হচ্ছে আমার ওএন আইপি। ঠিক আছে, এর মধ্যে সাবনেম আছে, দিলাম না। জিডব্লিউ ফর গেটওয়ে, গেটওয়ে হচ্ছে 1, ডিএনএস হচ্ছে 8.8.8।
এটা হচ্ছে ওয়ান, আর ল্যানের জন্য আমার আইপি হচ্ছে 192.168.100.1 বা 0 দিলাম, এটা আমার ল্যান নেটওয়ার্ক। হ্যাঁ, তাহলে আইপির পরিবর্তে এখন আমি নেটওয়ার্ক দেব বা সাবনেট দেব। ল্যানের সাবনেট এটা আমার বোঝা গেছে, এতটুকুই। স্ট্যাটিক ল্যানের জন্য আমরা কি করতেছি, স্ট্যাটিক, ব্যাস। তাহলে এই কনফিগারেশনটা আমি কিভাবে কমান্ড দিয়ে করব, সেই সাথে আমার কিছু বেসিক কনফিগার আছে, যেমন ধরেন রাউটার আইডেন্টিটি সেট বা সিস্টেম আইডেন্টিটি। হ্যাঁ, রাউটার আইডেন্টিটি, ঠিক আছে। তারপর হচ্ছে ইন্টারফেস কমেন্ট, ইন্টারফেস কমেন্ট ছিল তাই না, ইন্টারফেস কমেন্ট ছিল আর রিনেম। আচ্ছা, এই তো এই কাজগুলো কিন্তু আমরা সব গ্রাফিক্যালি করছি। এবার আমরা কি করব, সিএলআই তে করব, সিএলআই তে করব, ঠিক আছে। এবং আমরা আর কি দেখব, আর কিছু দেখব না। তো সবার আগে আমরা যেহেতু এখন সিএলআই মোড শিখব, মাইক্রোটিকে সিএলআই মোডে দুইভাবে কাজ করা যায়। যদি আমি রাউটারে উইনবক্স দিয়ে অ্যাক্সেস করতে পারি, তাহলে উইনবক্সের যে নিউ টার্মিনাল অপশনটা আছে, এখান থেকে আমি সব সিএলআই দিয়ে বা কমান্ড দিয়ে কাজ করতে পারি। অথবা আমি রাউটারে যদি কনসোল অ্যাক্সেস নিতে পারি, কনসোল কেবল দিয়ে, সেক্ষেত্রে আমি কনসোল দিয়ে কমান্ড দিয়ে করতে পারি। যেমন এই ক্ষেত্রে কনসোল হচ্ছে এটা, এখানে কাজ করাটাই কনসোল, ডিরেক্ট টার্মিনাল কনসোল। আচ্ছা, তো যেহেতু আমরা ম্যাক অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে পারতেছি, সো আমরা উইনবক্সের টার্মিনাল থেকেই কাজটা করব। কেন? কারণ উইনবক্সে বোথ সিএলআই গ্রাফিক্যাল মোডে কাজ করা যায়, ঠিক আছে। সো আমি কনসোল দিয়ে যে কমান্ড দিব, উইনবক্সের টার্মিনালও একই কমান্ড দেব, কোনো ডিফারেন্স নেই। তাহলে সবার আগে রাউটার কনফিগার করার আগে আমরা রাউটার রিসেট দেওয়া শিখি, কিভাবে রাউটার রিসেট দিতে হয়, ঠিক আছে। সিএলআই মোডে কিভাবে রিসেট দিতে হবে, তাহলে সিস্টেম রিসেট কনফিগারেশন। আমি কি করে জানলাম যে সিস্টেমের পরে রিসেট কনফিগারেশন? এটা হচ্ছে আপনার ইউজ করতে করতেই কোন ডিরেক্টরির আন্ডারে কোনটা আছে আপনি বুঝে যাবেন। যেমন ধরেন সিস্টেম রিসেট কনফিগারেশন, তো যখন কমান্ডটা আমি দিব আমাকে সেই হায়ারার্কি মেনটেন করেই দিতে হবে, সিস্টেম রিসেট কনফিগারেশন। এবং আমি এখানে কিন্তু পুরা কমান্ড টাইপ করব না কখনোই, পুরা কমান্ড টাইপ করাটা ওয়াইজ কোনো ওয়ে না আসলে, ঠিক আছে। কি করবো অলওয়েজ, আমরা জাস্ট কিওয়ার্ড প্রেস করব, 2-3টা প্রেস করলাম, করে আমরা ট্যাব ইউজ করব, তাহলে আমাদের কমান্ড ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং কাজ দ্রুত করতে পারবো, ঠিক আছে। সিএলআই মোডে এটা বেসিক সিনট্যাক্স। তা আমি দেখেন এখানে কি করছিলাম, আমি আবারও দিই, সিস্টেম এসওয়াই দিলাম, ট্যাব দিলাম, হয়ে গেল। এরপর হচ্ছে রিসেট করতে, আর রিসেট, বুঝা গেছে। আচ্ছা, এরপরে আমি যখন রাউটার রিসেট দিব, তখন আমি এই যে ব্যাকআপ রাখার কোনো প্রয়োজন নেই এবং ডিফল্ট কনফিগারেশন রাখার কোনো প্রয়োজন নেই। ব্যাকআপ মানে হচ্ছে যদি আমি এখানে ডু নট ব্যাকআপে টিক না দিই, সেক্ষেত্রে রাউটার কি করবে, আগে একটা ব্যাকআপ নিয়ে রেখে দিবে, তারপর রিসেট হবে। আর নো ডিফল্ট মানে হচ্ছে যদি আমি টিক না দেই, তাহলে রাউটার যখন রিসেট হবে তখন ডিফল্ট কনফিগারেশন থাকবে। তো আমার কোনো ডিফল্ট বা প্রিভিয়াস কোনো কনফিগার প্রয়োজন নাই, রাউটারের ব্যাকআপও রাখার প্রয়োজন নেই। সো রাউটার যখন রিসেট দিব, এটা শুধু শেখার ক্ষেত্রে না, যে কোনো মাইক্রোটিক যখনই রিসেট দিব এই দুটো অপশন টিক দিয়ে রিসেট দিয়ে দেবো, বুঝা গেছে। আচ্ছা, তাহলে এইটাই কমান্ড দিয়ে কিভাবে করব, তাহলে কমান্ড দিয়ে স্কিপ ব্যাকআপ, ইয়েস, আরটা হচ্ছে নো ডিফল্ট, ইয়েস। তাহলে এই হচ্ছে আমার কমান্ড, ঠিক আছে। এই হচ্ছে রিসেটের কমান্ড। আচ্ছা, তাহলে এখন আমি এন্টার দিয়ে দেব।
বলতেছে ডেঞ্জারাস, রিসেট এনিওয়ে। ইয়েস, অনেকে ভুল করে দিতে পারে না, ব্যাস রাউটার এখন আমার রিসেট হয়ে যাবে। রিসেট হয়ে গেছে। আচ্ছা, এখন তার ইউজার পাসওয়ার্ডটা নাই, পাসওয়ার্ড তুলে দিই। ও সরি, আইপিও তো নেই, আইপিও নেই, ম্যাক দিয়ে ঢুকবো। না, লাইসেন্স হবে না, সিস্টেম লাইসেন্স, ঠিক আছে, লেভেল 1। রাউটারের যদি রিসেট দিতে হয় বা যদি ওএস আপগ্রেড করতে হয়, সেটা লাইসেন্স যাবে না, লাইসেন্স কি থাকবে। ফাইন, এখন আমরা কমান্ড দিয়ে সব কনফিগার করবো। হ্যাঁ, ওকে, দেখেন সবার আগে সে কি চাচ্ছে, একটা পাসওয়ার্ড সেট করতে বলতেছে। কেন? কারণটা হচ্ছে মাইক্রোটিকের 6.48.6 এরপরে যে ভার্সন, এরপরে ভার্সনগুলোতেই মাইক্রোটিক ডিফল্ট ম্যান্ডেটরি করে দিয়েছে যে পাসওয়ার্ড অবশ্যই সেট করতে হবে। ঠিক আছে, আমি এখন পাসওয়ার্ডটা এখানে সেট করতে পারি। তো এখানে যেতে চাচ্ছি, তো কীভাবে পাসওয়ার্ড সেট করবো, আমি ধরেন অ্যাডমিনে দিলাম আর, কিন্তু এই পাসওয়ার্ড কখনোই শো করবে না, এই জন্য পাসওয়ার্ড যখন কিবোর্ড থেকে টাইপ করব কেয়ারফুলি করতে হবে। ব্যাস, এখন আমি যদি টার্মিনাল কেটে দেই, ওপেন করি, আবার পাসওয়ার্ড চাচ্ছে, তাহলে লগ ইন চাচ্ছে, তাই না, অ্যাডমিন পাসওয়ার্ডে অ্যাডমিন, পাসওয়ার্ড আমার ঠিক আছে। সো আমি এখন উইনবক্স থেকে বের হয়ে যাই, বারবার আমার চাইবে না, উইনবক্স থেকে বের হয়ে যাই, বের হয়ে এখন আমি নতুন করে পাসওয়ার্ডটা দিয়ে আবার লগ ইন করি। ব্যাস, এখন কিন্তু আর পাসওয়ার্ড আমার কাছ থেকে বারবার চাইবে না। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার সিএলআই মোড। এখন এটা প্রথম ক্লাসে আলোচনা করছিলাম কোনটা কি জিনিস। অ্যাডমিন মানে হচ্ছে এই মুহূর্তে রাউটারে অ্যাডমিন ইউজারটা দিয়ে লগ ইন করছি, মাইক্রোটিক হচ্ছে রাউটারের আইডেন্টিটি এই মুহূর্তে, আর এই গ্রেটার দেন সাইন এটা হচ্ছে সামনে আর কোনো কিছু নাই, তার মানে হচ্ছে আমি এখন রুট ডিরেক্টরিতে আছি, মানে সিএলআই এর একেবারে মেইন ডিরেক্টরিতে আছি, এখান থেকে আমি যে কোনো জায়গায় যেতে পারবো। ঠিক আছে, ডিরেক্টরি কনসেপ্ট হচ্ছে লিনাক্স থেকে আসছে, লিনাক্সে কিন্তু সব ডিরেক্টরি। হ্যাঁ, আচ্ছা, তো এই হচ্ছে আপনার যে কোনো জায়গায় আমি এখান থেকে যেতে পারবো, যে কোনো কমান্ড দিতে পারবো। তো আমরা যেমন ধরেন সিসকোতে বিশেষ করে আমরা এনাবেল বা কনফিগার, এখানে এরকম ওই রকম ইয়ে নাই, হায়ারার্কিটা নাই, এখানে আমি ডিরেক্ট ইয়ে করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তো এখন ওকে, দেখেন তাহলে প্রথম কাজ কি, রাউটারে একটা নেম সেট করি, তাহলে সিস্টেম আইডেন্টিটি সেট নেম আমাদের হচ্ছে B85, তাই না, আজকে ধরেন ডে 2। দেখেন আমি কিন্তু নামটা যেহেতু আমার 3টা ওয়ার্ডের হয়ে গেছে এখানে, সো আমি কিন্তু আন্ডারস্কোর ইউজ করছি। সো রাউটারের নেম যখন সেট করব অবশ্যই আমাদেরকে হাইফেন বা আন্ডারস্কোর দিতে হবে। হ্যাঁ, দেন চেঞ্জ হয়ে গেছে, এখানে ছিল মাইক্রোটিক, এখানে হয়ে গেছে B85 ডে 2। বুঝা গেছে? এখানে কমান্ড দেওয়ার সাথে সাথে লাইভ এক্সট্রা সেভ বলে কোনো কিছু নাই, উপরেও চেঞ্জ হয়ে গেছে, দেখেন B85 ডে 2। ওকে, তাহলে রাউটারের নেম আমরা সেট করলাম, এখন আমরা ইন্টারফেসের নেমিংটা করতে হবে, তাই না? তো এখানে আমি ইন্টারফেস দেখতে চাই, তাহলে কমান্ড হচ্ছে ইন্টারফেস প্রিন্ট। প্রিন্ট কমান্ড হচ্ছে অন্যান্য রাউটারের শো কমান্ড।
কিন্তু অন্যান্য রাউটারের ক্ষেত্রে শো কমান্ড দিতে হয় প্রথমে, যে শো রানিং কনফিগ, শো আইপি ইন্টারফেস ব্রিথ। কিন্তু এখানে হচ্ছে আমি যেটা দেখতে চাই আগে সেই লোকেশনে যাব, যাওয়ার পরে দেখতে চাই প্রিন্ট দেব। তো ইন্টারফেস প্রিন্ট কমান্ডটা এখন দিচ্ছি, সে আমাকে দেখাচ্ছে রাউটারের মধ্যে দুইটা ইন্টারফেস আছে। এগুলো হচ্ছে ফ্ল্যাগ, মানে ইন্টারফেসের সামনে কি থাকলে কি বুঝবো, ডি থাকলে বুঝবো ডাইনামিক, এক্স থাকলে বুঝবো ডিজেবল, আর থাকলে বুঝবো রানিং, এস থাকলে বুঝবো স্লেভ। এগুলো আমাদের প্রত্যেকটা ক্লাস আছে। বিশেষ করে ডিজেবল মানে হচ্ছে বন্ধ করলে তখন হবে ডিজেবল, আর এখন রানিং তার মানে হচ্ছে কেবল আছে রানিং, যখনই ইন্টারফেস আপ থাকে তখনই রানিং দেখায়। স্লেভ মানে হচ্ছে যদি কোনো লজিক্যাল ইন্টারফেসের আন্ডারে এই ফিজিক্যাল ইন্টারফেসটা থাকে তখন ওই ইন্টারফেসের সামনে এস থাকবে, এস ফর হচ্ছে স্লেভ, মানে সে কারো আন্ডারে আছে। বিশেষ করে যখন আমরা ব্রিজ কনফিগার করব, বা আমরা ভিলান না, আমরা যখন বন্ডিং কনফিগার করবো বা এলএসিপি, তখন আমরা এস দেখতে পাবো। ওকে, তাহলে আমি এখন এই ইথার ওয়ানটাকে কমেন্ট করে দিতে চাই, এটা হচ্ছে ওয়েন, এটা কমেন্ট করে দিতে চাই ল্যান। তাহলে কিভাবে করব, ইন্টারফেস, ও আর সামনে একটা জিনিস দেখেন, এখানে 0 দেখাচ্ছে, এটা 1 দেখাচ্ছে, এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার, এটা সিকোয়েন্স বা সিরিয়াল নাম্বার। হ্যাঁ, অনেক সময় আমরা এই সিরিয়াল নাম্বারটাকে ইউজ করেও আমরা কিন্তু এই কমান্ড বা কনফিগার দিতে পারি। আচ্ছা, তাহলে আমি এখন ইন্টারফেসের কমেন্ট সেট করব। তাহলে ইন্টারফেস কমেন্ট, ঠিক আছে, ইন্টারফেস কমেন্ট, কি কমেন্ট দিব সেই কমেন্ট এখন দিতে হবে। ধরেন ওয়েন, কোন ইন্টারফেসের জন্য, ইথার, সরি কমেন্ট ইকুয়াল টু দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলতে ভুলে গেছি। মাইক্রোটিকের ক্ষেত্রে যখন আমরা সিএলআই মোডে কাজ করব তখন আমাদেরকে অ্যাড এবং হচ্ছে সেট, এই দুটো বিষয় মাথায় রাখতে হবে, অ্যাড এবং হচ্ছে সেট। অ্যাড হচ্ছে যখন আমি নতুন করে কোনো কনফিগার করব তখন আমি কমান্ড দেব অ্যাড, আর যখন আমি কনফিগারেশন করা আছে এক্সিস্টিং কনফিগারকে মডিফাই করব তখন সেটা হচ্ছে সেট। তাহলে এখানে আমরা এই সেট কমান্ডটা মিসিং ছিল, তাহলে আমি এখন সেট দিচ্ছি, ইন্টারফেস সেট, আমি কি সেট করব, কমেন্ট, ঠিক আছে, অটোমেটিক ইকুয়াল টু চলে আসছে, কারণ আমি তো ইন্টারফেসটাকে তৈরি করব না, আমি তো ইন্টারফেস আছেই, আমি জাস্ট মডিফাই করব। তাহলে আমি এখন দিচ্ছি ওয়েন, কোন ইন্টারফেসকে, ইথার ওয়ান। এখন আমি যদি ইন্টারফেস প্রিন্ট কমান্ডটা দিই, তা আমি চাইলে কিবোর্ড থেকে আপ এরো প্রেস করে ওই কমান্ডটা নিয়ে আসতে পারি, ইন্টারফেস প্রিন্ট। দেখেন এখন ইথার ওয়ানের মাথায় কিন্তু কি দেখাচ্ছে, ওয়ান দেখাচ্ছে, বুঝা গেছে? এইভাবেও কমেন্ট করা যায়। যদি আমি ইথার টুটাকে করি এখন, তো সেক্ষেত্রে ইন্টারফেস সেট কমেন্ট ল্যান, আমি এইভাবে না করে এর আগে তো ইন্টারফেসের নাম দিলাম, আমি এইভাবেও করতে পারি যে নাম্বার ওয়ান। কেন? কারণ ইথার টু এর সিরিয়াল নাম্বারটা হচ্ছে ওয়ান, তাহলে সে ওই 1 নম্বরে যে আছে তাকে চেঞ্জ করে দেবে। ইন্টারফেস প্রিন্ট, দেখেন ইথার টু এর মাথায় এখন ল্যান চলে আসছে, তার মানে আমরা সিকোয়েন্স নাম্বার দিয়েও কমান্ড দিতে পারি, আবার আমরা ডিরেক্ট ইন্টারফেসের নামটাও ধরে দিতে পারি। কি বুঝা গেছে? ওকে, তাহলে ইন্টারফেসের কমেন্ট দেওয়া শেষ, একটা ল্যান একটা ওয়ান। এখন আমরা আমাদের নোটপ্যাড থেকে জেনে নেই যে আমাদের আইপি কত। ওয়ানের জন্য আইপি হচ্ছে এটা, তাহলে এটাকে কপি করে রাখতেছি। এবার আমি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব। তো মাইক্রোটিকের আইপি অ্যাড্রেস বসানোর লোকেশন একটাই, আইপি অ্যাড্রেস। তাহলে আইপি অ্যাড্রেস, ঠিক আছে, আমি আগে দেখি যে কোনো অ্যাড্রেস আছে কিনা, প্রিন্ট নাই। আবার আমি চাইলে আইপি অ্যাড্রেসের ভিতরে গিয়েও কাজ করতে পারি। কিভাবে? আইপি অ্যাড্রেস, এবার আমি এন্টার দেই, দেখেন এখন কিন্তু আইপি অ্যাড্রেসের ভিতরে আছে, ঠিক আছে। সো আমি দেখবো এখন প্রিন্ট, কোনো আইপি অ্যাড্রেস নাই।
আমি এখন নতুন করে আইপি সেট করব, তাহলে অ্যাড্রেস, ঠিক আছে, আইপি অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এরপরে কোন ইন্টারফেসে আইপিটা অ্যাসাইন হবে, ইন্টারফেস ইথার টু, আমি এটা কমেন্ট দিয়ে দেব, কমেন্ট, এটা হচ্ছে ল্যান আইপি, ওএন আইপি, তাহলে ইন্টারফেসটা হবে ইথার 1, ঠিক আছে। আচ্ছা, আবার আমি আরো একটা কমান্ড দিতে পারি, এটা হচ্ছে মাইক্রোটিকে এই কমান্ড দেওয়াটা সেভ, সেটা হচ্ছে কি ডিসেবল নো, ঠিক আছে, একটু বড় করলে, ছোট করে ফেলছি তো, মানে হ্যাঁ, ডিসেবল নো, এই ডিসেবল নো মাইক্রোটিকের আমরা যে কোনো কনফিগারের সাথে দিতে পারি, এটা দেওয়াটা সেভ, তাহলে কি হবে, অনেক সময় দেখা যাবে কোনো কমান্ড দিলে অটোমেটিক্যালি এটা ডিসেবলড হয়ে আছে, কমান্ডটা অ্যাক্টিভ হয়নি, তো ডিসেবল নো যখন কোনো কমান্ডের সময় দিয়ে দেব তখন ওই কনফিগারটার হ্যাঁ অটোমেটিক আপ থাকবে, ডিসেবল হবে না। যেমন আমরা সিসকোতে কি করি, আইপি অ্যাড্রেস অ্যাসাইন করবে নো শাটডাউন কমান্ড দিই, ব্যাপারটা হচ্ছে এরকম, মাইক্রোটিকের যে কোনো জায়গায় ডিসেবল নো এটা দেওয়া যায়। তাহলে আমরা এভাবে দিলাম, এখন যদি এন্টার দিয়ে দেই, কমান্ড নিয়ে নিছে, দেখতে চাই প্রিন্ট, এখন দেখেন দেখাচ্ছে ইথার 1-এ এই আইপি অ্যাসাইন করা হয়েছে। হ্যাঁ, আমি যদি ইন্টারফেস থেকে অ্যাড্রেসে যাই, দেখেন, তাহলে আমি কমান্ড দিয়ে যেভাবে অ্যাসাইন করছি ওইভাবে আমি দেখতে পাচ্ছি, ক্লিয়ার। আচ্ছা, এখন আর কি করব, গেটওয়ে এবং ডিএনএস অ্যাসাইন করতে হবে। হ্যাঁ, তাহলে এইখানে তার গেটওয়ে নাই, দেখেন এখানে কিন্তু গেটওয়ে অ্যাসাইন করতে হবে আইপি থেকে রাউট, তাহলে আইপি রাউট দেখেন আসে না, কারণটা কি, কারণটা হচ্ছে আইপি অ্যাড্রেসের ভিতরে কিন্তু আইপি রাউট নাই। হ্যাঁ, সো আমি আইপি অ্যাড্রেসের ভিতরে আছি, তাহলে আমি এখন আইপি রাউট কমান্ড দিতে পারবো না এখানে। হ্যাঁ, তাহলে এখান থেকে বের হয়ে আসতে হবে, ঠিক আছে, তাহলে বের হয়ে আসার জন্য এখানে এক্সিট নাই, কি ডাবল ডট, যদি ডাবল ডট ইউজ করি তাহলে আমি একটা স্টেপ ব্যাক করব। দেখেন আমি কিন্তু এখন আইপি অ্যাড্রেস এর ভিতরে আছি, আইপি অ্যাড্রেসের ভিতরে আমি এখন ডাবল ডট জাস্ট একবার দিলাম, এখন শুধু আইপির ভিতরে আছে, মানে এক্সিট, এক স্টেপ ব্যাক হয়েছে, আমি আবার ডট দিলাম, এক স্টেপ ব্যাক হয়েছে, ঠিক আছে, তাহলে আমি ছিলাম আইপি অ্যাড্রেসে, আমি দুইবার ডট ডট ইউজ করে আমি আবার রুট ডিরেক্টরিতে ফিরে আসলাম। সো এখন আমি যতই ডট ডট দিই আমি ওই জায়গায় থাকবো, আর ব্যাক করার অপশন নাই। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমি ডিরেক্টরি চেঞ্জ করলাম সিঙ্গেল স্টেপে, তাই না, কিন্তু আমার তো তাড়াহুড়ো থাকতে পারে বা একটু দ্রুত কাজ করা লাগতে পারে, বা এক সময় এক একটা প্যাটার্নে কমান্ড দিতে হইতে পারে, তাহলে আমি কি করব, তাহলে আমি এটা বোঝার জন্য আবার আমি আইপি অ্যাড্রেসের ভিতরে যাই, ধরেন আমার খুব তাড়া, আমি একবারে রুটে ব্যাক করব, আমি যেখানেই থাকি না কেন আমি একবারে রুটে ব্যাক করব, মানে মেইন ডিরেক্টরিতে, তাহলে একটা ফরওয়ার্ড স্ল্যাশ সিঙ্গেল একবার ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এন্টার দেব, দেখেন আমি একবার রুটে চলে আসছি। ঠিক আছে, তাহলে আমি যেখানেই থাকি না কেন আমি একবার যদি স্ল্যাশ দিয়ে এন্টার দিয়ে দেই রুট ডিরেক্টরিতে ব্যাক করব। বিষয়টা হচ্ছে এখন আমার যখন যেটা প্রয়োজন, তাহলে কখনো যদি এক স্টেপ ব্যাক করার প্রয়োজন হয় ডট ডট, কখনো যদি পুরো মেইন ডিরেক্টরি আসার প্রয়োজন হয় স্ল্যাশ, ক্লিয়ার। তাহলে এখন আমি ডিএনএস সার্ভার অ্যাসাইন করব, তাহলে আইপি ডিএনএস সেট, দেখেন ডিএনএস কিন্তু এখানে প্লাস অপশন নাই, অ্যাড আসবে না, হ্যাঁ সেট, তাহলে সেট সার্ভার 8.8.8, যদি একাধিক সার্ভার থাকে আমরা তো কি করতাম, দেখেন আইপি ডিএনএস এখানে দিতাম, এখানটা ক্লিক করতাম, তাই না, তাহলে কমান্ড দিয়ে কিভাবে দেব, কমান্ড দিয়ে দেব কমা 8.8.4.4, ঠিক আছে,
এবার আমি প্রিন্ট দেব আইপি ডিএনএস প্রিন্ট, দেখাচ্ছে এই যে সার্ভার্স 8.8.4.4 আইপি থেকে ডিএনএস যাই চলে আসবে এই দেখেন 8.8.4.4 বুঝা গেছে। দেখেন এইখানে আবার আইপি ডিএনএস প্রিন্ট যখন দিলাম আমাকে এইরকম দেখাচ্ছে, তার মানে এখান থেকে যে কিউ প্রেস করলে কোয়াইট হবে, তাহলে কিউ বুঝা গেছে। আচ্ছা তাহলে ডিএনএস অ্যাসাইন করা শেষ, লাস্ট ওয়ান গেটওয়ে অ্যাসাইন করতে হবে। তাহলে আইপি রাউট অ্যাট গেটওয়ে, হ্যাঁ অ্যাট গেটওয়ে কি দিব 192.168.13.1 আমি ডিসেবল নো কমান্ড দিতে পারি, হ্যাঁ ডিসেবলড নো। তাহলে আইপি রাউট প্রিন্ট, এই যে আমার দেখাচ্ছে যে ডিফল্ট গেটওয়ে অ্যাসাইন করলাম মাত্র, ডেস্টিনেশনের অটোমেটিক চলে আসছে, হ্যাঁ জাস্ট গেটওয়ে বললেই সে বুঝে নেবে ডেস্টিনেশন মানে হচ্ছে 0, বুঝেছে। আচ্ছা তাহলে এখন আমি গুগল পিং করি, ইন্টারনেট কনফিগারেশন হয়ে গেছে, ক্লিয়ার, মানে ওয়েন কনফিগারেশন ডান। এখন আমি ল্যানের জন্য কনফিগার করব। তাহলে ল্যানের জন্য আমার কি করতে হবে, ইন্টারফেসে আইপি অ্যাসাইন করতে হবে আর নেট কনফিগার করতে হবে, এই তো তাই না, আর হচ্ছে নেট, এই দুটো তো কাজ। তাহলে ইন্টারফেসের আইপি হচ্ছে 100.0 আর কি। তাহলে আমি এখন আমি না গিয়েও আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে পারি, কি হবে আইপি অ্যাড্রেস অ্যাড্রেস 192.168.100.1/24 ইন্টারফেস ether 2 কমেন্ট len disabled no, ঠিক আছে। আমি রুটে আছি কিন্তু কনফিগারটা হচ্ছে আইপি অ্যাড্রেসের ভিতরে, আমি আইপি অ্যাড্রেস দেখতে চাই, আইপি অ্যাড্রেস প্রিন্ট, ঠিক আছে। অথবা আমি আইপি অ্যাড্রেসের ভিতরে আগে যাব, গিয়ে আমি প্রিন্ট কমান্ড দিব, সেম দেখতে পাচ্ছি ether টু দ্য আইপি অ্যাসাইন হয়ে গেছে। তাহলে আমি যদি এখন গুগল পিং দেই, তাহলে পিং দেখেন এখানে কিন্তু রেড দেখাচ্ছে google.com, এখানে পিং পাবে না, কিন্তু আমার জরুরি এখান থেকে পিং দিতে হবে, ডিরেক্টরি চেঞ্জ করা যাবে না। তাহলে আমি কি করতে পারি, আমি তো জানি যে রুট ডিরেক্টরি থেকে পিং পাবে তাই না, মেইন ডিরেক্টরি থেকে, তাহলে রুটে যাওয়া যায় কিভাবে, স্ল্যাশ দিয়ে, কিন্তু আমি আর এন্টার দেবো না, যদি এখন এন্টার দেই আমার ডিরেক্টরি চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আমি এন্টার দেবো না, আমি রুট থেকে কমান্ডটাকে এক্সিকিউট করব। যেমন যারা সিজনে করছেন জানেন যে ডু কমান্ড দিয়ে অন্য ডিরেক্টরির বা আপনার হচ্ছে কি যে প্রিভিলেজ মোডের কমান্ড করা যায়, এক্সিকিউট করা যায়। যেমন আমি এখন কনফিগার মোডে আছি, আমি শো রানিং কনফিগ দেবো, তাহলে ডু শো রান দিব, ব্যাপারটা এরকম, এখানে হচ্ছে এরকম। তাহলে আমি স্ল্যাশ দিয়ে এখন আমি আবার সেই পিং google.com দিচ্ছি, দেখেন এখন পিং করে পাচ্ছি, কারণ এই google.com পিং google.com এই কমান্ডটা এক্সিকিউট করতেছে এখন রুট ডিরেক্টরি থেকে, যার ফলে পিংটা পাচ্ছে। এখন কিন্তু আর দেখাচ্ছে না, হ্যাঁ কন্ট্রোল সি দিয়ে বন্ধ করে দিলাম, ঠিক আছে। এখন কিন্তু আগের মতো দেখা নেই যে ব্যাড কমান্ড, বুঝা গেছে। তার মানে আমি যে কোনো ডিরেক্টরিতে থেকেই যে কোনো ডিরেক্টরির কমান্ড এক্সিকিউট করতে পারবো, ক্লিয়ার, ওকে ফাইন। এই জন্য দেখবেন মাইক্রোটিকের কমান্ডগুলো যদি কোনো ম্যানুয়াল পড়েন, কোনো ডকুমেন্টেশন, দেখবেন যে ওই জায়গায় কমান্ডগুলোর সামনে স্ল্যাশ দেওয়া আছে, কারণ অনেক সময় অনেকে কোন ডিরেক্টরি বুঝে না, এই জন্য যখন সে স্ল্যাশ দিয়ে কমান্ডটা দিবে ওটা কাজ করতে পারত, বুঝা গেছে। আচ্ছা তো আমি তো এখন আইপি অ্যাড্রেসের ভিতরে আছি, এখানে আমি প্রিন্ট দিলাম, ইন্টারফেস দেখতে পাচ্ছি আইপি গুলো, কিন্তু এখান থেকে যদি অন্য কোনো ডিরেক্টরির কমান্ড আমি দিতে চাই তাহলে আমাকে স্ল্যাশ দিয়ে দিতে হবে, মানে আমার ডিরেক্টরি চেঞ্জ হবে না, স্ল্যাশ দিয়ে কমান্ডটা দিলে হয়ে যাবে, এটা দেখলাম। আচ্ছা
আর কি লাগবে? উদ্দেশ্যটা হচ্ছে যে আমার সোর্স দিয়ে পিংটা করা। আমি কিন্তু এই যে নিয়ে আসলাম পিং google.com, কিন্তু আপ অ্যারো দিয়ে নিয়ে আসলাম কিবোর্ডের, ঠিক আছে? এরকম ছিল, কিন্তু আমি কি করলাম, আপ অ্যারো প্রেস করলাম, আপ অ্যারো প্রেস করে এটা ছিল, পরে আমি এসআর দিয়ে ট্যাব দিলাম সোর্স অ্যাড্রেস, ঠিক আছে? এসআরসি অ্যাড্রেস মানে সোর্স অ্যাড্রেস। তাহলে আমি এখন আমার ল্যানের আইপিটাকে সোর্স হিসেবে ইউজ করি, 100.1, গুগল পিং পাচ্ছে না, তার মানে নেট কনফিগারেশন হয়নি। তাহলে এখন আমি নেটে চলে যাব, বুঝা গেছে? তাহলে আমি কিভাবে যাব? তাহলে এখন আমি আগে একবার ব্যাক করতে হবে রুটে, তারপর আইপি ফায়ারওয়ালে যেতে হবে, ঠিক আছে? দরকার নাই, আমি স্ল্যাশ দিয়েই আইপি ফায়ারওয়াল নেটে চলে যাবে। এবার এন্টার দেবো। আগে ছিল আইপি অ্যাড্রেস, এখন আছি আইপি ফায়ারওয়াল নেটের ভিতরে। এবার আমি প্রিন্ট দেই, দেখেন এখানে কোনো কিছু কনফিগার করা নাই, তাহলে কনফিগার করতে হবে। তাহলে অ্যাড, ঠিক আছে, অ্যাকশন মাস্কুরেট চেইন সোর্স নেট। এখন প্রশ্ন হতে পারে, আমি তো আগে প্রথমে দেখছিলাম আইপি ফায়ারওয়াল নেট প্লাস, প্রথমে দেখছিলাম চেইন, এরপরে হচ্ছে অ্যাকশন, তাহলে আমি তো এখানে উল্টাল্টা করে দিলাম। ওকে, তাহলে আমি এভাবে দিব না, চেইন সোর্স নেট অ্যাকশন মাস্কুরেট, ঠিক আছে? ডিসেবলড নো। মানে আমি একটু কমান্ড যদি আমার সিকোয়েন্স একটু এলোমেলো হয় কোনো সমস্যা নেই, একই লাইনের ভিতরে। এবার প্রিন্ট কমান্ড দিই, দেখাচ্ছে, বুঝা গেছে? তাহলে একটু আগে আমি পিং দিয়েছিলাম, তাই না? তাহলে হুবহু সেই কমান্ডটাকে আমি কপি করতে পারি, কপি করে আবার আমি এখানে পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিয়ে এখন যদি এন্টার দিই, এখন কিন্তু পিং করে পাচ্ছি, একটু আগে পিং করে পাইনি, এখন পাচ্ছি। হ্যাঁ, তার মানে আমার কনফিগারেশন হয়ে গেছে। আর অলরেডি তো আমার কম্পিউটারে আইপি অ্যাসাইন করাই আছে, আইপি অলরেডি অ্যাসাইন করা আছে। সো এখন আমার কিন্তু ইন্টারনেট পাওয়ার কথা, ঠিক আছে? ধরেন আমরা এখন সব কনফিগারেশন চেক করব, তাহলে আমি এখন স্ল্যাশ দিয়ে মেইন ডিটেলস চলে গেলাম, এখানে আমি এক্সপোর্ট কমান্ড দেব। যদি রুট ডিরেক্টরিতে শুধু এক্সপোর্ট কমান্ডটা দিই, তাহলে আমি যতগুলো কমান্ড দিয়ে পর্যন্ত কনফিগার করছি সবগুলো কমান্ডই শো করবে, ঠিক আছে? তাহলে এন্টার দিই, দেখেন এই পর্যন্ত আমি যে কমান্ডগুলো দিয়ে কনফিগার করছি সেই কমান্ডগুলো এখানে দেখাচ্ছে। দু একটা এক্সট্রা কমান্ড দেখাচ্ছে, এটা ডিফল্ট কিছু থাকেই, বুঝা গেছে? যেমন এই যে আইপি ক্লাউড, আমরা এটা কনফিগার করি, এগুলো দেখায় পিসি বেস্ট, এটা মানে দেখায় দিয়ে একটা এক্সট্রা কমান্ড, কিন্তু এগুলো আমরা করছি, দেখাচ্ছে। হ্যাঁ, এগুলো আমরা করছি, দেখাচ্ছে, দেখাচ্ছে, বুঝাইছে? মানে হুবহু এক্সপোর্ট কমান্ডটা হচ্ছে, আমি যদি রুট ডিরেক্টরিতে দেই তাহলে আমার পুরো রাউটারের কনফিগারেশন দেখাবে। যেমন আমরা শো রানিং কনফিগ দিই, তাহলে আমার ওই ডিভাইসের সকল কমান্ড দেখাবে, সকল কনফিগারেশন দেখাবে, ঠিক এরকম এক্সপোর্ট। এখন আমি যদি চাই যে না স্পেসিফিক একটা লোকেশনে কি কমান্ড দেওয়া আছে, প্রিন্টের আউটপুট এক ধরনের, এক্সপোর্টের আউটপুট কিন্তু আরেক ধরনের, হয়তো খেয়াল করেন নাই। এবার দেখেন, ধরেন আমি আইপি অ্যাড্রেস প্রিন্ট কমান্ড দিলাম, আমাকে দেখাচ্ছে যে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা আছে এই ইন্টারফেসে, কিন্তু আমি যদি আইপি অ্যাড্রেস প্রিন্টের পরিবর্তে এক্সপোর্ট কমান্ডটা দিই, তাহলে এবার দেখেন শুধু আইপি অ্যাড্রেসের ভিতরে কমান্ড কিভাবে দেওয়া আছে সেটা দেখাচ্ছে, মানে কি কমান্ড ইউজ করে, কিভাবে ইউজ করে আমি কনফিগারটা করছি সেই কমান্ড দেখাচ্ছে এক্সাক্ট, ঠিক আছে? এক্সপোর্ট এবং হচ্ছে প্রিন্টের মধ্যে পার্থক্য। তো যখন আমি আইপি অ্যাড্রেস দিয়ে, দেখতে সুবিধা হচ্ছে সেটা বলবেন, যখন আমি আইপি অ্যাড্রেস দিয়ে এক্সপোর্ট কমান্ডটা দিলাম, তখন শুধুমাত্র আইপি অ্যাড্রেসের ভিতরেই কিভাবে কমান্ড দিয়ে করা আছে সেই কমান্ডগুলোই
দেখাইলো। হ্যাঁ, আর যখন রুট ডিরেক্টরিতে এক্সপোর্ট দিচ্ছি তখন পুরো রাউটারের কনফিগার দেখাচ্ছে। বুঝা গেছে?